এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। উপমাকে সাথে নিয়ে থানায় এসেছে আসমা। এতক্ষণ কান্নাকাটির নাটক করার প্রয়োজন বোধ হয়নি, কিন্তু থানার বাইরে দলের লোকগুলোকে দেখার পর পুনরায় জাত অভিনেত্রীর মতো অশ্রুবর্ষণ শুরু হয়েছে তার। অতনু আর তার বিয়ে ঘটা করে না হলেও বিয়ের খবরটা এক কথা দুই কথা করে মুখে মুখে প্রচার হয়ে গিয়েছিল। অনেকেই বাড়ি বয়ে এসে দাওয়াত খেয়ে বউ দেখে চলে গেছে, আবার অনেকে সচক্ষে প্রথম দেখছে আসমাকে। তবে দেখা সাক্ষাতের পরিমাণ কম হোক না কেন, এককালের প্রেমিকাকে রীতিমতো ঝড় ঝাপটার সামলে বউ করার পর বিবাহ বহির্ভূত দ্বিতীয় কোনো সম্পর্ক রাখতে পারে এমন মিথ্যা অভিযোগ বজ্রকণ্ঠে অগ্রাহ্য করল দলের ছেলেপেলেরা। পারলে অতনুর চরিত্র নিয়ে বাড়িয়ে চড়িয়ে দুটো ভালো কথা সমেত স্লোগানও ঠুকে দিল যতটা সাধ্যে কলই। আসমার সবটা দেখলো অবজ্ঞা ভরা নজরে। তার গম্ভীরাশ্রু যদিও অবজ্ঞাটাকে প্রকাশের ন্যূনতম সুযোগ দিল না, তবে সে এতটুকু বুঝতে পারল পলিটিক্সের সাথে জড়িত মানুষগুলোর ব্যক্তি জীবনের প্রত্যেকটা ঘটনা লৌকিক। শুধু তাই নয়, ব্যক্ত জীবনের পুরোটাই যেন সর্বসাধারণের জন্য উন্মুক্ত, যে কেউ চাইলেই একে নিজ স্বার্থে কাজে লাগাতে পারে, বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ ছাড়াই। সদর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন রকিবুল হাসান। সপ্তাহ খানেক আগে যোগদান করে বিদায় ওসির থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এর পূর্বে রাকিবুল খুলনা হাজারহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশের নিয়মিত বদলির ধারাবাহিকতায় তাকে বদলি করা হয়েছে। লোকের ধারণা নতুন নতুন হাওয়া বদল হয়েছে, তাই উর্দের ক্ষমতা দেখে পাখি শিকার করার শখ জেগেছে স্যারের। সপ্তাহখানেকের মধ্যে রংপুর সদর অঞ্চলকে রীতিমতো ঝকঝকে তকতকে বানিয়ে দিয়েছেন, যার প্রমাণ অসীম ক্ষমতাধর অতনু হাওলাদার আজ গরাদের ওপারে। এছাড়াও ডান্ডার ভয়ে গুন্ডাপান্ডারা তাদের নিত্য নৈমিত্তিক সংস্কৃতি ইফটিজিং, চাঁদাবাজি কিংবা চোরে ছিনতাই রাহাজানি চালিয়ে যেতে অক্ষম। চালাবেই বা কি করে? ওসব যাদের সংস্কৃতি ছিল তাদের সব কটাকে তো মাসখানেকের জন্য চালান করে দেয়া হয়েছে লকআপের অপর প্রান্তে। অবশ্য সব কটাকে একসাথে হাজতে পড়েছে তা নয়, পড়লে রনকের ছেলেপেলেরা বাইরে খোলা হাওয়ায় ঘুরে বেড়াতে পারত না। পরিবর্তনটা আপাতত সি মজুমদার রুট এরিয়া পর্যন্তই হয়েছে। ভাগ্যিস এরপরের অংশটুকু রাকিবুলের আন্ডারে পড়ে না। পড়লে সর্বপ্রথম রনকদের আস্থানাতেই হানা দেওয়ার পরিকল্পনা ছিল তার। শহরে পা দেওয়ার আগে নিশ্চয়ই শহর সম্পর্কে চর্চা করে এসেছেন রকিবুল। রনকরা খোঁজ পেয়েছিল নতুন ওসি আগমনের, দেখা করবে করবে বলে ডেট রাখা হচ্ছিল, কিন্তু অতনুর হাতে ফাঁকা সময় পাওয়াই যাচ্ছিল না। আজ যখন দেখা করার সুযোগ এলো তখন দৃশ্যপট অন্য, ঘটনা আবহ অন্য। গাড়িতে আসতে আসতে আনিসের কাছে রকিবুলের জন্মবৃত্তান্ত শুনে ফেললেন নিজাম চৌধুরী। সূত্র অনুযায়ী বিবেচনা করে যা মনে হলো রকিবুলকে হাতের মুঠোয় নিয়ে আসা খুব সহজ। নতুন এসেছে বলে ছড়ি ঘুরাচ্ছে ঠিকই, তবে তা অমূলক নয়। গুন্ডা বদমাশদের মধ্যে একটা ত্রাসের সৃষ্টি না করলে ওরা ওকে মানবে কেন? আবার আম জনতার সামনেও তো ভালো ইমেজ দেখানো চাই। ঘন ঘন অপারেশনের মাধ্যমে নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করার একটা প্রয়াস করছেন ওসি সাহেব। নিজামেতে খারাপ কিছু দেখেন না, তবে খবর অনুযায়ী রকিবুলের আচরণ পূর্বের মতো থাকলেই হয়। অতনুকে ছাড়িয়ে নেওয়া কষ্টসাধ্য হবে না। নিজাম সিদ্ধান্ত নিয়েছেন অতনুকে এসব জানতে দেবেন না, ওকে একটু তরপাতে চান তিনি। অনুভব করাতে চান নিজাম চৌধুরীর ছায়া মাথার উপর থেকে সরে গেলে কি পরিণতি হতে পারে। এই এত বছর প্রথম তার উপর গলা তুলেছে অতনু। রুশাগ্নির আজ অনুভব করিয়েছে। পোষা কুকুরকে উল্টো মনিবের উপর ঘেউ করতে দেখলে যে কারোর মাথা খারাপ হয়ে যাওয়ার কথা, নিজামরেও হয়েছে। রাতের ঘটনাটা এখনো ভুলেননি তিনি। স্মৃতিশক্তি তার অসামান্য। জীবনের সমস্ত স্মরণীয় ঘটনা টুকে রাখেন মস্তিষ্কে, ঠিক যেন ডায়েরির মতো। পদ পেতেই দায়িত্ব বেড়েছে রনকের। আজ মিডিয়ার সামনে অতনুর পক্ষ নিয়ে বজ্রকণ্ঠে কথাবার্তা বলতে হবে তাকে। তাতে ওর সমস্যা নেই, কথা বানিয়ে বলার অভ্যেস বহু আগে রপ্ত করা।
কিন্তু সমস্যা হলো উপমার চোখে চোখ রাখলেই কি যেন একটা ভেতর থেকে আজ আটকে রাখছে ওকে। হাজার হাজার শব্দ যোজনার ঘটিত বাক্য জিহ্বার ডগা পর্যন্ত এসে থেমে যাচ্ছে। এর কারণ কি হতে পারে? থানায় আসার পূর্বে তাদের কথোপকথনটা, উপমার অন্ধ বিশ্বাস উপলব্ধি করতে পারাটা এবং বিশ্বাসের বিনিময়ে ও যে উপমার সাথে কতখানি প্রতারণা করছে তা আন্দাজ করতে পারাটা, এড়িয়ে যেতে যাওয়া সত্যিটুকু ঘুরে ফিরে দৃষ্টি সীমানায় বন্দী হয়ে পড়লে বিব্রত বোধ হয় বইকি। রনকেরও হচ্ছে। সর্বপরিস্থিতিতে রিজু অটল ব্যক্তিত্বটা আজ পলকা হাওয়ার টলে 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 পড়ছে। সর্বপরিস্থিতিতে রিজু অটল ব্যক্তিত্বটা আজ পলকা হাওয়ায় টলে টলে পড়ে যেতে চাইছে। উপমা যেন আজ আয়না রূপে দাঁড়িয়ে আছে ওর সামনে, সত্য উন্মোচক আয়না। খোলসে আবৃত ওর কায়াটার প্রতিবিম্ব যেখানে প্রতিফলিত হলে ঝনঝন শব্দে সমস্ত কুলুস খুলে পড়ে ওর অকৃত্রিম সত্তাটাকে নিরাভরণ করে দিচ্ছে। জীবনে এই প্রথম ভয় করছে রনকের, একটু একটু করে মায়া আর ভালোবাসা দিয়ে বানানো ঘরটা বিদীর্ণ দর্পণের মতো চূর্ণ বিচূর্ণ না হয়ে যায়, সেই ভয়ে কুণ্ঠিত হয়ে পড়ছে ও। উপমার চোখে নিজের জন্য ঘৃণা দেখা যে রনকের কাছে মৃত্যুর সামিল। সর্বহারা জীবনটা একমাত্র খড়কুটো ভেবে উপমাকে আশ্রয় করেছে ও। যে কোনো মূল্যে আশ্রয়টা ওকে ধরে রাখতে হবে। দুর্বল হতে গিয়েও শেষ মুহূর্তে সুচারুভাবে নিজেকে সামলে নিল রনক। মুষ্টিবদ্ধ ওর হাত আর চাবুকের মতো মুখখানার সংকল্পের দৃঢ়তা যেন সবিস্তরে প্রকাশ করলো। দৃষ্টি ফিরে উপমার চোখে চোখ রাখল রনক। লোক সমাগমের অলক্ষ্যে উপমাও একরাশ অনুভূতি নিয়ে ওর দৃষ্টিতে দৃষ্টি মেলালো। ক্ষীণ মিষ্টি একটা হাসি উপহার দিয়ে রনকের সমস্ত অশান্তি অস্বস্তি এক লহমায় দূর করে ওর হৃদয়ের অঙ্গনে স্নিগ্ধতার পরশ বুলে দিল অবলীলায়। ঠিক সেই মুহূর্তে রনক সিদ্ধান্ত নিয়ে ফেলল ওদের সম্পর্কটাকে চূড়ান্ত রূপ দেওয়ার সঠিক সময় এসে পড়েছে। উপমাকে রাজি করানো কষ্টসাধ্য হবে ঠিক, তবে তাকে কৌশল অবলম্বন করতে হবে। কোনো কিছুর বিনিময়ে উপমাকে ও হারাতে পারবে না, কখনোই না। থানার থেকে কিছুটা দূরত্বে নেমে পায়ে হেঁটে থানার সামনে উপস্থিত হলো নিজাম চৌধুরী এবং তাকে ঘিরে রাখা ছেলেপেলেদের গ্রুপ। দলের উপর কালিমা ছড়ানোর বিপরীতে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হচ্ছে কিনা সেই আপডেট নিতে মন্ত্রী সাহেব নিজে থানায় এসেছেন, এ যেন এক গরম খবর। বাইরে উপস্থিত 50 মিডিয়ার মানুষ তৈরি ছিলেন পুরোদমে। যেই মাত্র নেতাকে পায়ে হেঁটে এগোতে দেখলো তৎক্ষণাৎ হুড়োহুড়ি করে ওরাই ঘিরে নিল পুরো গ্রুপটাকে। নিজেদের চ্যানেলের টিআরপি কে কত বাড়াতে পারে সেই চেষ্টাই তো মুখ্য। বুদ্ধিমান নিজাম সাহেব তৈরি ছিলেন এসবের জন্য। ক্যারিয়ারের শুরু থেকে মিথ্যা আর বানোয়াট কথা বলতে বলতে আজকাল আর জিহ্বায় জড়তা তৈরি হয় না। তবে উনি উৎকণ্ঠিত ছেলেপেলেদের মতো গণজুয়ার নয়, বরং শান্তি শৃঙ্খলা বজায় রেখে মিডিয়ার সামনে নিজেকে উপস্থাপন করলেন সুচারুভাবে। সরাসরি কারণ নাম সম্বোধন নয়, নিরপেক্ষভাবে দলের হয়ে প্রশ্নোত্তর সেরে নিলেন এবং নির্বিকল্প নিশ্চয়তা দিলেন মার্ডারের সত্যতা প্রমাণিত হলে অতনুকে দল থেকে বাদ দেওয়া হবে এবং তার সর্বোচ্চ শাস্তি যেন হয় সেটাও আমলে রাখা হবে। প্রতিশ্রুতির মধ্যেও যে বিন্দু মাত্র বিশুদ্ধতা নেই সবারই জানা। তথাপি ক্ষমতার পাল্লা যেদিকে ভারী সেদিকে তো মিডিয়াকেও ঝুঁকতে হবে, এটা নিয়ম। নিয়মের ব্যত্যয় না ঘটিয়ে সাংবাদিক বর্গ নিপুণ দক্ষতায় আকর্ষণীয় কতগুলো লাইন জুড়ে মন্ত্রী মহোদয়ের কথা ক্যামেরার সামনে উপস্থাপন করে দিল, যা নিঃসন্দেহে পুরো দেশে প্রচার হয়ে যাবে। ওদিকে মিডিয়াকে বশ্যতা স্বীকার করতে দেখে নিজামের বুকের চাপটা খানিক হালকা হলো। পাংশুটে মুখখানিতে অচিরে একটু স্বস্তির রং ফুটিয়ে তুললেন তিনি। এরপর আনিস, রৌনক সহ দলের গুরুত্বপূর্ণ 2-4 সদস্য নিয়ে ওসি রাকিবুলের সাথে দেখা করতে চলে গেলেন ভিতরে। বলা বাহুল্য রকিবুল হাসান এতক্ষণ যাবৎ মন্ত্রী মহোদয়েরই অপেক্ষাতেই বসেছিলেন। মন্ত্রী সাহেবকে তিনি পার্সোনালি চেনেন, যদিও 100% নিশ্চিত মন্ত্রী সাহেবের তাকে মনে নেই, তবে এসবে তার যায় আসে না। বরং চিনলেই সমস্যা দেখা দিতে পারে, মালকড়িতে লিমিটেশন এসে যাবে, আর অপরিচিত হিসেবে থাকলে যত ডিমান্ড করবে ঠিক ততই হাতে পাবে। এ যুগে একটু সুবিধাবাদী না হলে যে হয় না। উর্দি পরে ন্যায়ের পথে থেকে কে কত টাকায় বা ইনকাম করা যায়, ওতে সংসার চলে।
তার আবার পকেট গরম করা সমস্ত পদগুলি মস্তিষ্কে সুন্দরভাবে সাজানো। যদিও এই ব্যাপারটা নিয়ে বিব্রত হওয়া উচিত ছিল, কিন্তু শৌকতের প্রচ্ছন্ন সায় সে অবকাশ দেয়নি। নিজাম সাহেব এ ব্যাপারে অজ্ঞাত। তার একমাত্র পুত্র শৌকত চৌধুরীর বুজম ফ্রেন্ড ওসি রকিবুল হাসান। একটু অসঙ্গত মনে হলেও এটাই সত্যি। মূলত স্কুল জীবনে ওদের বন্ধুত্বের সূচনা। ঢাকায় একটি স্বনামধন্য স্কুলে ও লেভেলের কয়েক ক্লাস অবধি একসাথে পড়েছে দুজন। এরপর তো হুট করে শৌকত বিদেশ চলে যায়। বলা ভালো মা বোন সহ ওকে পাঠানো হলো। ঘটনায় স্বাভাবিকভাবে কোনো সংযোগ না থাকার কথা থাকলেও শৌকত তার বন্ধুকে ভুলেনি, ঠিক যোগাযোগ রেখেছিল। তাই তো দূরত্ব বন্ধুত্বের সম্পর্কে চির ধরাতে পারল না। এরপর থেকে দুটিতে এক আত্মা এক প্রাণ। রকিবুল এতক্ষণ যাবৎ অতনু হাওলাদারের পরিবারের সাথে কথা বলছিল। একজনের কনস্টেবল এসে মন্ত্রী মহোদয়ের আগমনের সংবাদ জানালে অজান্তে তার ঠোঁটের কোণে বক্র হাসি ফুটে উঠল। সংক্ষেপে কথা সেরে নিয়ে সে নিজে গেল নিজাম সাহেবকে রিসিভ করতে। নিজাম চৌধুরীর আগমনের গুঞ্জন শুনে নিজের মধ্যেই তটস্থ হয়ে গেল আসমা। উপমার হাত শক্ত করে চেপে ধরে মূর্তির মতো দাঁড়িয়ে রইল এক সাইডে। হুট করে ভাবের শারীরিক পরিবর্তন উপমা ধরতে পারল না। তার মনে হলো অনেকক্ষণ যাবৎ কান্নাকাটির ফলে বোধহয় অসুস্থ বোধ করছে তার ভাবি। ভীষণ মায়ার ভাবির এক কাঁধ জড়িয়ে তাকে ভরসা দেবার চেষ্টা করলো উপমা। আসমা সব ভরসার ভাষা বুঝল না। আপন খেয়ালে নিমজ্জিত থাকতে থাকতে তার মনে হলো নিগড় কোনো আধারে কেউ ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে তাকে। একটু পরে সে তলিয়ে যাবে ভালো মৃত্যু দুয়ারে। এতদিন হয়ে গেল ঘটনাটার, অথচ আজও কি জীবন্ত তার ক্ষত। বুকের ভেতর রক্তের বন্যা বইছে প্রতিনিয়ত। লোকগুলোর ছায়া দেখলেও শক্ত পদক্ষেপ টলে যেতে চায় আসমার। কিভাবে ভয় নামক রাক্ষসটার কালো থাবা থেকে বাঁচতে পারবে জানা নেই আসমার, সত্যি জানা নেই। ওদিকে রকিবুলের সাথে পরিচয় পর্ব সেরে নিতে নিতে থানার ভেতর পা দেয়া মাত্র নিজামের নজর গিয়ে পড়ল অদূরে দাঁড়িয়ে থাকা উদ্ভিন্ন যৌবনা দুই রমণীর উপর। গতকাল রাতের পর সময় সংক্ষেপে দ্বিতীয়বার আসমাকে দেখে তার বহুদিনের ক্ষুধার্ত শরীর হিংস্র জন্তুর মতো হুঙ্কার দিয়ে উঠল পুনর্বার। মনে হলো নিয়ন্ত্রণ হারা একটা সাপত যেন ধারালো নখ দিয়ে অবিরত আঁচড় কাটতে কাটতে সুচালু দাঁতে যে বুলিয়ে কামনার হিল্লোল তুলছে দেহের ভিতর। অপাঙ্গে তীক্ষ্ণ চোখ শ্যালের মতো বিদ্ধ করতে শুরু করলো আসমার দেহের বাকসমূহ তথা আসমার সম্পূর্ণ শরীরকে। সতর্কতার সাথে পুরোটা ওকে পর্যবেক্ষণ করার সময় একদম হুট করে নিজামের চোখে আকর্ষণ করে ফেললো আসমার ঢাল স্বরূপ দাঁড়ানো আরেকটি প্রাংশু কলেবর। ভ্রুজোড়ার কুঞ্চন বাতলে দিল মেয়েটার পরিচয় জানার জন্য তার আগ্রহের পরিমাণ। বুঝতে পেরে তৎক্ষণাৎ পাশে থেকে আনিসও জানিয়ে দিল তার পরিচয়। শুনে নিজাম শান্ত চোখে একবার আনিসকে দেখে অল্প মাথা নাড়লেন। তার মস্তিষ্কে ঠিক কি চলছে এই মুহূর্তে আন্দাজ করা গেল না, তবে নিজের অসৎ উদ্দেশ্যে সফল করতে সে বদ্ধপরিকর, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আসমার শরীর বেশি খারাপ করছিল বলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। রনকের হুন্ডা নিয়ে তাকে রাখতে গেছে মিজান, অবশ্যই রনকের নির্দেশে। ভাবের সাথে উপমাকেও ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল রনক, কিন্তু মেয়েটা শুনল না, অনুনয় করে থানাতেই থেকে গেল। ভাইয়ের কেসের সুরাহা হয় কিনা তার না জানা অবধি অস্থিরতা কমছে না তার। উপমাকে একা রাখতে মন সায় দিল না রনকের। ওর জেদের উপর কথা বলতে পারল না, তাই নিজেই থেকে গেল ওর সেফটির জন্য। উপমার বড় মামা রঞ্জু সাহেব নাকি আসছেন উকিল সমেত। উনি এলে তবু খানিক নির্ভর হতে পারবে রনক। ঘাড় ঘুরিয়ে অদূরে চায়ের দোকানে বসে থাকা উপমার দিকে একবার দৃষ্টি বোলালো রনক। উচ্ছল মায়া ভরা মুখখানি আজ ভগ্ন নির্জীব, চোখের ভাষা বিভ্রান্ত বিষণ্ণ। প্রেয়সীর শুষ্ক মুখখানা দেখে ভীষণ মায়া হলো রনকের। ইচ্ছে করলো এক্ষুনি ওর মন খারাপের সমস্ত কারণগুলি বিনষ্ট করে ওকে পুনরায় রাঙিয়ে দেয় নতুন উচ্ছ্বাসে, কিন্তু তা তো অসম্ভবের পর্যায়ে। সত্যের আগুন যতই ছায় চাপা থাকুক না কেন, এক সময় তার আজ ঠিক টের পাওয়া যাবে। মুখোশ উন্মোচন তো মাত্র শুরু, আরো কতগুলি মুখোশের উপর থেকে পর্দা সরা বাকি, কিঞ্চিত ধারণাও মিটার নেই। বুক ছেড়ে প্রলম্বিত দীর্ঘশ্বাস নির্গত হলে চট করে উপমার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল রৌনক। ওদের সম্পর্কের বিষয়টা পাঁচকান হয়নি এখনো। সন্দেহের অবকাশ রাখলে লোক জানতে শুরু করবে, আর লোক জানতে শুরু করলে আসল সমস্যার শুরু।
না, ওসব ভাবনায় নিজেকে নিমজ্জিত করা যাবে না। সবকিছু জেনে যাওয়ার পূর্বে রনক কোনো ব্যবস্থা নিয়ে নেবে। হ্যাঁ, সে ঠিক। তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি কপালে চেপে মৃদু মৃদু শ্বাস ফেলে নির্ভর হওয়ার চেষ্টা করলো রনক। নানামুখী দুশ্চিন্তার বিরাট বড় বোঝা সৃষ্টি করছে মাথায়। কোন দিকে দৃষ্টি দেবে বুঝে উঠতেই হিমশিম খাচ্ছে ও। বহুদিন বাদে কাঙ্ক্ষিত লক্ষ্যকে হাতের মুঠোয় পেয়েও বিজয় উৎসব উদযাপন সম্ভব হচ্ছে না রনকের পক্ষে। নতুন আরেক চিন্তার চোরাস্রোত উকি মারতে চাইছে প্রতিনিয়ত। একটা বিষয় এখনো রনকের কাছে পরিষ্কার নয়, রাতের ওই সময়টায় পুলিশকে কল করলো কে? তার তো স্পটে পৌঁছতেই পুলিশ অতনুকে হ্যান্ডকাফ পরিয়ে ফেলেছিল। শেষ মুহূর্তে ইউটার্ন নিয়ে রনক যদি মেডিকেল মোড়ের দিকে ঢুকে না যেত, তাহলে ঘটনাচক্রে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তারও থাকতো 100%। নাহায়েত পার্শ্বগ্রামী হিসেবে তো আর নিজেকে ব্যাখ্যা করতে পারতো না। একই দলের হয়ে কাজ করে দুজন। নির্বাচনী ইশতেহার প্রচারণা যেখানে গলায় গলা মিলিয়ে একসাথে করা হলো, তাদের একজনের অপরাধের সাথে সম্পৃক্ততা থাকবে, অন্যজনের থাকবে না, এটা তো বিশ্বাসযোগ্যই নয়। এছাড়া রনকের সেলফোনটা চেক করলে পানির মতো সব পরিষ্কার হয়ে যেত। পুলিশ তো আর মাথা মোটা নয়। কিছু একটা মনের মধ্যেও খচখচ করছে রনকের। কেন যেন মনে হচ্ছে রাজনীতির খেলাঘরের মূল চরিত্রে শুধু ওরা দুজন নয়, আরও একজনের অনুপ্রবেশ ঘটেছে দৃষ্টির আলোকে। অথবা সে আগে থেকেই ছিল, কিন্তু রনক এবং অতনু তাকে উপেক্ষা করে গেছে। তবে এতটুকু পরিষ্কার, নেপথ্যে থেকে সে খেলাঘরটাকে সম্পূর্ণ নিজের দখলে নেয়ার চেষ্টা করছে। খেলাঘরের খেলাগুলো নিপুণ হাতে পরিচালনা করছে আড়ালে বসে। তার কাছে হয়তো রনক এবং অতনু দুজনেই কলের পুতুল সাদৃশ্য। আচ্ছা, চরিত্রটা আসলে কে? রনকের পরিচিত? অতনুর সাথেই বা তার কিসের শত্রুতা? তবে এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেক ঝামেলা হবে রনক জানে। যদিও জেলে দেখা করার সময় অতনু কোনো অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার করেনি তার সাথে, তবে ওর দৃষ্টি আর হাসি রুক্ষ ছিল, রনকের চোখ এড়িয়ে যেতে পারেনি। রনক অবশ্য এসব নিয়ে মাথা ঘামাতে আগ্রহী নয়। এতটাই যেই হোক না কেন, একদিক থেকে সে সাহায্য করেছে রনককে। অতনুর অনুপস্থিতির সুযোগে এখন অতনুর পথটা ওর। হুন্ডায় হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে থানার গেটে তাকিয়ে থাকতে থাকতে ঠোঁট প্রশস্ত করলো রনক। ঠিক এভাবেই ওর ভাইয়ের অনুপস্থিতিতে অতনু ধোঁকাবাজের বিস্তর ছক এঁকেছিল। পরিকল্পিতভাবে বদিকে পরপর কয়েকটা মিথ্যা কেসে ফাঁসিয়ে রাস্তা ক্লিয়ার করে নিয়েছিল। এরপর সুযোগ বুঝে নিজাম চৌধুরীর কানে বার্তা পৌঁছে দিয়েছিল নিজের উপস্থিতির। একক্ষেত্রে অতনুকে সাহায্য করেছিল বোধহয় আনিস শেখ। আজকের অতনুর যে আদল গড়ে উঠেছে তা আনিস শেখের নিজ হাতে গড়া, অথচ এখন তাদের মধ্যে সেই হৃদ্যতা নেই বললেই চলে। হৃদ্যতা কি? তারা বোধহয় একে অপরের শত্রুই বনে গেছে এখন। আর যাই হোক, মধ্যমণি চরিত্রে নিজেকে পার্শ্ব চরিত্র হিসেবে দেখতে বিশেষ ভালো লাগার কথা নয়। আনিসেরও লাগেনি। তাই তো অতনুর এককালের গডফাদার আজ পুরো দমে রনকের গডফাদার বনে গেছে। রনক জানে আনিস শেখ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তাকে সাহায্য করছে। যদিও উদ্দেশ্যটা ওর কাছে পরিষ্কার নয়, তবে রনকের ধারণা উদ্দেশ্যে যাই হোক, তার সাথে অতপ্রত্যভাবে জড়িত আছে অতনু হাওলাদারের নাম। নইলে অতনুর প্রতিপক্ষ হিসেবে রৌনককে নিয়ে আসা হতো না এই রাজনীতির মাঠে। আনিস শেখ মনে প্রাণে বিশ্বাস করে অতনুর বিকল্প একমাত্র রৌনকই হতে পারে। শাওয়ারের নিচে দাঁড়িয়েছে আসমা। ঘন্টা তিনেক পার হয়ে যাবে। ভূতগ্রস্তের মতো এক মনে বসে ভিজছে সে। তুষার সদৃশ গায়ের বরণ ইতিমধ্যে ফ্যাকাশে হয়ে পড়েছে। পুরা পায়ের ক্ষততে তীক্ষ্ণ পানির ধারা ঝেপে নামতে নামতে কাঁচা চামড়া উঠে গিয়ে জ্বলতে আরম্ভ করেছে। তবে ওইসব যন্ত্রণা মোটেও স্পর্শ করছে না আসমাকে। সাবান দিয়ে অনবরত হাতে পায়ে সর্বাঙ্গে ডলে ঢলে শরীরের অজানা কদর্য দূর করার চেষ্টা করছে সে। নিজের শরীরটাকে আজ আবারও অচ্ছুত নোংরা কিছু মনে হচ্ছে ওর। ঘৃণা ইচ্ছে করছে কেরোসিন ঢেলে আগুনে জ্বালিয়ে দেয় সর্বাঙ্গে। অনিশ্চয় একটা ভীতু মেয়ে ইচ্ছেটাকে বাস্তবায়ন করতে পারছে না ভয়ের অবদমনে।
নিজের উপর তীব্র আক্রোশে ক্ষয় হয়ে যাওয়া সাবানের টুকরোটা ছুঁড়ে ফেলে হাঁটু গেড়ে বসে পড়ল আসমা বাথরুমের মেঝেতে। করতলে মুখ লুকিয়ে আত্মচিৎকারের সাথে ফুঁপিয়ে উঠল। মস্তিষ্কের ভেতর ঘন্টার মতো প্রতিধ্বনিত হচ্ছে কিছুক্ষণ পূর্বে বলা অতনুর নোংরা নোংরা কথাগুলো। সে না অর্ধাঙ্গী হয় অতনুর? স্বার্থ আসলে নিজের বিবাহিতাকে কেউ কিভাবে প্রস্তাব দিতে পারে অন্য কারোর বিছানায় যাওয়ার? রুহে কাঁপন লাগে না এক মুহূর্তের জন্য? অভিমান, অনুযোগ, কষ্ট, যন্ত্রণা কিচ্ছু নয়, শুধু ঘৃণার পারদ হৃদয়ের অন্তরিক্ষ স্পর্শ করে ফোয়ারার মতো লুটিয়ে পড়ছে আসমার বুকের ভেতরের শক্ত জমিনে। বলার অপেক্ষা রাখে না চোখের কার্নিশে ঘন ঘোর বর্ষাধারাও ঘৃণার সর্বোচ্চ বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু নয়। অতনুর প্রতি তার এই অসীম ঘৃণার পরিসমাপ্তি কখনো হওয়ার নয়। তথাপি অতনুর শাস্তিটা সে বোধহয় হালকাভাবেই দিতে চেয়েছিল, কিন্তু আজকের পর তার শুষ্ক নির্জীব হৃদয়ে মাথা চাড়া দিয়ে উঠতে চাওয়ার মায়া মমতা পথটুকু চিরজীবনের তরে বন্ধ হয়ে গেল। অতনুর নিধন তার হাতে লেখা আছে। পৃথিবীর সবচেয়ে নৃশংস ঘৃণ্যতম উপায়ে পশুটার জীবনের ইতি টেনে না দেওয়া পর্যন্ত এক দণ্ড শান্তিতে থাকতে পারবে না আসমা, কোনোভাবেই না। অনর্গল বয়ে যাওয়ার পর ট্যাঙ্কির পানিটুকু ফুরে গেলে আপনা থেকে স্বর বন্ধ হয়ে গেল। হাঁটুতে মাথা গুজে প্রতিক্রিয়াহীন চুপচাপ বসে রইল আসমা। গতকাল পরিকল্পনা মতো রাক্ষসগুলোর খাবারে স্ট্রিকনিন মিশিয়ে দিলে আজকের এতগুলি প্রহসনের অবকাশ থাকতো না। কেন যে শেষ মুহূর্তে মায়া জন্মে গেল? এই মায়াই আসলে এক ভয়ঙ্কর জিনিস। এত কিছুর পরেও একে নিজ অন্তরে ঠাঁই দিয়ে পদে পদে নিজের পরিসমাপ্তির পথে এগোতে হচ্ছে। না, আর নয়। এবার যে মায়া কাটাতে শেখা বড্ড দরকার। শুরুটা কার মাধ্যমে করা যায়? কাকে ও সবচাইতে বেশি ভালোবাসে এই পরিবারে? ভাবতে হলো না, কারণ উত্তরটা ওর অবচেতন মন অনেক আগে থেকেই জানে। উপমা। বেশ, তবে উপমাকে মোহরা বানিয়ে ওর ধ্বংস খেলা শুরু হয়ে যাক। অনেক সময় নষ্ট হয়ে গেল, আর দেরি নয়। লোহা গরম থাকতেই ওতে হাতুড়ি মারা উচিত। ঠান্ডা হয়ে গেলে পরে সেই লোহা দিয়ে আর কাজ নেই। তেমনি বুকের ক্ষতটাও এখন তাজা, প্রতিহিংসায় উন্মুখ। এখনই সঠিক সময় নিজের উপর হওয়া অন্যায়গুলোর দ্বিগুণ করে ফিরিয়ে দেয়ার। এরপরে মায়া জন্মে গেলে আবারও একটা হারের সম্মুখীন হতে হবে, যা আসমা কিছুতেই চায় না। জ্বলন্ত দৃষ্টি সীমানার বাইরে আজ কোনো সহানুভূতির চিহ্ন নেই। রিপোর্ট তাড়না সত্যিকার অর্থে আজ আসমাকে মানুষ থেকে নিষ্ঠুর হৃদয়হীন কোনো জীবে পরিণত করে দিয়েছে, যাকে ক্রোধ ছাড়া অন্য কোনো অনুভূতি স্পর্শ করার স্পর্ধা দেখাতে পারছে না। এদিকে অতনুর চোখ জোড়ায়ও ঢেকে ঢেকে বন্যী শিকার তেজ, অথচ দেখলে মনে হবে কোনো পাথরের মূর্তি সাজিয়ে রাখা হয়েছে বুঝি আলো আধারের ঘরে। আসলে ক্রোধ মাত্র ছাড়ে গেলেও ভীষণ শান্ত হয়ে যায়, হতে শিখেছে। কারণ অপরিমেয় ক্রোধ বাঁধন ছাড়া হয়ে গেলে ওর হাতে অপরাধও যে অপরিমেয় হয়ে যায়, প্রমাণ তো চোখের সামনে। গতকাল রাতে ক্রোধটা মাত্রার বাইরে বেরিয়ে না গেলে আজকের এই দুর্দিনের সূচনা হতোই না। স্মৃতিতে গতকাল রাতের দৃশ্যগুলো একের পর এক প্রতিফলিত হতে শুরু করেছে অতনুর। বজ্র মুষ্টি পাকিয়ে চূড়ান্ত ধৈর্যের সাথে রোমন্থন করছে ঘটনাগুলি। এতকাল যা অন্যের সাথে হতে দেখে এসেছে, সেসব কখনো নিজের সাথে হতে পারে এমন ধারণা অতনুর ছিল না। কিছু ভুলের পরিণাম বুঝে এভাবেই দ্বিগুণ হয়ে ফিরে আসে। সময় গতকাল মধ্যরাত, উর্বশী হত্যার আখ্যান। রাত্রিবেলা আসন্ন নির্বাচন এবং শওকতকে এমপি বানানোর পরিকল্পনা নিয়ে টুকটাক আলোচনার পর রওনক বেরিয়ে গেলে তবে একটু স্বস্তির শ্বাস ফেলার ফুরসত পেলেন নিজাম। পুরো আলোচনায় যদিও তার মনোযোগের কমতি টের পাওয়া যায়নি, তবু রওনক যাওয়ার পর আসরের প্রসঙ্গ যে ভিন্ন বুঝতে বিন্দু মাত্র সমস্যা হলো না অতনুর। সে অবশ্য আগ বাড়িয়ে কোনো কথা বলছিল না। নিজামকে প্রস্তুত হওয়ার সময় দিয়ে আরশি ভঙ্গিতে স্কচের গ্লাসে ছোট ছোট চুমুক বসাচ্ছিল। লোকে বলে নিষিদ্ধ জিনিসের প্রতি নাকি বরাবরই মানুষের আগ্রহ বেশি। কথাটা আসলে মিথ্যা নয়। এ যাবৎ অতনুর যতগুলি খারাপ অভ্যাস গড়ে উঠেছে সব কিন্তু একটা করে বারণ শোনার পরপরই। এই যেমন ড্রিঙ্ক করার অভ্যাসটা। সেই কলেজ জীবনে বড় বাবার বারণ শুনে ভীষণ আগ্রহী হয়ে প্রথমবার মদের বোতলে তার চুমুক বসানো, সেই শুরু। এরপর অল্প স্বল্প সিপ নিতে নিতে
কখন হেভি ড্রিঙ্কারে পরিণত হয়েছে নিজেই টের পায়নি। ইদানিং তো এমন হয়েছে চোখের পলকে 1-2 বোতল সাবার করলেও নেশাটা ঠিক চড়ে না। নেশায় অবশ্য মজা পাওয়া যায় কোনো উদ্ভিন্ন যৌবনা নারীর সঙ্গ পেলে। আর অতনুর জন্য সেই নারী সঙ্গটাকে নতুন করে নিশ্চয়ই বলে দিতে হবে না। হ্যাঁ, একমাত্র উর্বশী এতকাল তাকে নেশার আসল মজাটা চিনে নিতে সাহায্য করেছে। ওকে ছাড়া মদের আড্ডাও আজকাল বড় ফিকে মনে হয় অতনুর কাছে। ড্রিঙ্কের সময় উর্বশীর নামটা মাথায় এলে ওর সান্নিধ্য পাবার জন্য খুব উতলা হয়ে উঠল অতনুর শরীর। মনে হলো বিরক্তিকর বুড়োটার ভারী ভারী কথার বোঝা নামিয়ে জিপ নিয়ে একটানে উর্বশীর ফ্ল্যাটে চলে যায়। ওর মাখন সম শরীরটার অধিকার করে নিয়ে সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা প্রথিত করে দেয় যুগান্তরের তৃষিত অতলান্ত সমুদ্রকুণ্ডে। সান্নিধ্যের তৃষ্ণা জাগলে নির্ভাবনায় মদের সাথে উর্বশীর বিবস্ত্র শরীর কল্পনায় আঁকার চেষ্টা করে অতনু। পরিবেশ পরিস্থিতির কথা বেমালুম ভুলে গিয়ে গ্লাস হাতে ব্যাকরাস্টে এলিয়ে পড়ে ক্ষণিকের জন্য চোখের পাতা এক করে নেয়। কি অদ্ভুত! জাগ্রত শরীরের রিরাংশায় আজ উদ্ভিন্ন যৌবনা বিবসনা কোনো দেহের ভাঁজ আর চোখের পর্দায় ভেসে ওঠে না। পরিবর্তে চক্ষু শীতলকালী আকলষ্ণ স্ত্রী আর অপ্রতিম সৌন্দর্যের ধূসর অবয়ব ভেসে উঠতে দেখলে মৃদু কম্পনে নড়ে উঠে অতনুর সমূহ। পলকে যেন তার ঘুর কেটে যায়। হালকা কেশে ঝট করে চোখ খুলিয়ে সোজা হয়ে বসার চেষ্টা করে সে। অপরদিকে তার মুখোমুখি বসা নিজাম চৌধুরীর কামনায়ও একই নারীর প্রতিরূপ, যাকে শয্যা সঙ্গিনী বানানোর ফন্দি ফিকিরে সে দীর্ঘক্ষণ যাবৎ নিমজ্জিত। কিন্তু একা একা এই কর্ম সাধন করা যে অসম্ভব পর্যায়ের। এতকাল যার পরোক্ষ সাহায্য ছাড়া এসব ব্যাপারেও চলতে আগ্রহ বোধ করেনি নিজাম, আজও নিশ্চয়ই তার সাহায্য ছাড়া কিছু হওয়ার নয়। কিন্তু এবারে সঙ্গিনী যে তার অনুচরের অর্ধাঙ্গিনী। কয়েক মুহূর্তের জন্য কথাটা মাথায় খেললেও হুট করে নিজামের মনে হলো বিয়ে বন্ধন এসবে অতনুর তীব্র অনাগ্রহ বলেই জানে নিজাম। অতনু শুধু দুটো জিনিসকে ভালোবাসে, 1 টাকা আর 2 ক্ষমতা। টাকা আর ক্ষমতার বাইরে অন্য কোনো কিছুর সাথী নিয়ে ওকে বশ করার। কে জানে ওভার কনফিডেন্সের তাড়নায় কি না নিজের চিন্তা শক্তির লোক ঘটিয়ে একদম হুট করে জুয়ার চালের মতো অতনুর অলক্ষ্যে বাজি রেখে বসলো নিজাম আসমাকে। ঘুর কেটে গেছে বহুক্ষণ, বলার অপেক্ষা রাখে না নিজের স্ত্রীকে জড়িয়ে বসের সম্মুখে নোংরা প্রস্তাবে অতনু যেন আকাশ থেকে মাটিতে পড়ল চোখের পলকে। অন্য স্ত্রীকে শয্যা সঙ্গিনী বানানোর প্রস্তাব যে এমন নির্ভীক চিত্তে দেয়া যায় দেখে সহসা সে চমকে উঠল। শুয়োপোকার মতো কিলবিলিয়ে গুচ্ছ গুচ্ছ রাগ ওর মস্তিষ্কের শিরা ধমনীকে এমন ভাবে পেঁচাতে শুরু করলো যেন ফেটে জরাজীর্ণ হয়ে যাবে মস্তিষ্ক। তৎক্ষণাৎ রিভলভার উঠিয়ে 6টা গুলি ভরে দিতে ইচ্ছে করলো শোরটার মাথায়। কিন্তু এতদিনের চড়াই উত্তরায় ভেঙে অর্জিত পথটা এক নিমিষে বিলীন হয়ে যেতে পারে এমন আশঙ্কায় সংকেত নিঃশব্দে ওকে পাঠিয়ে দিল ওর মস্তিষ্ক। নিমিষে ক্রোধ প্রশমিত করে রাজ্য এবং রানী দুটি অক্ষত রেখে কিভাবে প্রতিপক্ষকে ঠেকানো যায় তার প্রচেষ্টা করতে ব্যস্ত হয়ে পড়ল অতনু। স্ত্রীকে অন্য পুরুষের লালসায় কামনায় সহ্য করার পরেও খুব সহজ ভঙ্গিমায় হাসতে হাসতে বলতে হলো, মজা করেন বস। প্রস্তাবে যে বিন্দু মাত্র কৌতুক নেই তা অতনু যেমন জানতো, তেমনি তার রুক্ষ হাসি এবং শীতল কণ্ঠ নিজামকে উপলব্ধি করে দিল তার অনুগত অনুচর এবং অতনু এবং আসমার স্বামী অতনুর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। 2 সত্তা একে অপরের থেকে সম্পূর্ণরূপে আলাদা এবং যতখানি সহজে সে আসমাকে কল্পনা করে ফেলেছিল তার চেয়ে সহস্রা শব্দ গুণ দুর্বোধ্য ওকে হাসিল করা। তথাপি নিজামের মনে হলো সে বুঝি রাজনৈতিক প্রলোভনে অতনুকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে। বুঝতে পারেনি অতনু এতদিনে মুঠো খুলে বেরিয়ে যাওয়া জলে পরিণত হয়েছে। দাবার দান সে কতখানি জানে। কিস্তি মাত করার সমস্ত কৌশল তা অতনুর নখদর্পণে। ফলে রাজনৈতিক প্রলোভনের বিষয়টা যখন এলো তখন সুযোগের সদ্য ব্যবহার করে উষ্মাহীন গলায় অতনু তার আসনটায় চেয়ে বসল। রানীর বিপরীতে সমস্ত আধিপত্যের একছত্র অধিপতি হতে চাইল।
এক প্রস্তাবের বিপরীতে পাল্টা প্রস্তাবে নিজাম নাকাল হলো বইকি, সাথে বুঝে খানিক কৌতুকও বোধ করলো। বিনিময়ে প্রভেদ কয়েক মুহূর্তের জন্য নির্বাক বিবশ করে দিল তাকে। এরপর সম্বিত ফিরে পেলে চোয়ালদয় পাথরের ন্যায় শক্ত হয়ে উঠল স্বাভাবিকভাবে। না, অল্পে ক্রোধের বহিঃপ্রকাশ তার ধাতে নেই, তবে বাক্য বানিয়ে অপমান করার চেষ্টায় কোনো ত্রুটির অবকাশ রাখতে চাইল না মন্ত্রী সাহেব। বনবিড়াল কখনো বাঘ হতে পারে না কথার আঘাতে বুঝে দিল অতনুকে ভালো মতো। অতনু অবশ্য সেসবে গায়ে মাখল না। সে নিজেও জানে তার চাহিদা নিছক বালক সুলভ শোনায়, তথাপি সে নিজামকে বুঝাতে চাইল তার স্ত্রী বিনিময়ের যোগ্য নয়। কতটা বুঝাতে পারলো কে জানে। আলগোছে বাক্যবাণের তীব্রতা এড়িয়ে সহাস্যে দৃঢ় স্বরে বলল, তাহলে রানীর কথা ভুলে যান। এ পর্যায়ে অতনুর হাসি দেখে নিজামের মাথা খারাপ হবার জোগাড়। এতদিনের পোষ্য আজ তার মুখের উপর না বলার সাহস দেখায় ভাবতেই সে রাগের বশে হুমকি দিয়ে বসলো। এতদিন যাবৎ অতনুকে যা দিয়েছে সব ফিরিয়ে নেবে। শুধু তাই নয়, আসমাকেও শয্যা সঙ্গিনী বানিয়ে ছাড়বে, এটা তার চ্যালেঞ্জ। ওসব ফাঁকা হুমকি ধূপে টিকবে না জেনে অতনু বেরিয়ে পড়লো তৎক্ষণাৎ। জিভ ঘুরিয়ে এরপর আর নিজের বাড়ির রাস্তা মারানো হলো না তার। অবিন্যস্ত চিন্তার জট খুলতে খুলতে অবচেতনে কখন সে উর্বশীর বাড়ি পৌঁছে গেল নিজেই বুঝতে পারল না। ব্রেক কষার পর ফ্ল্যাটটার সদর গেটে দৃষ্টি নিবদ্ধ হলে তখন উপলব্ধি হলো তার জীবনের সমস্ত সমস্যার সমাধান এই গেট পেরোলেই যেন বেরিয়ে যায়। রাগটুকু না কমলেও ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল অতনুর। কোথায় তার আধিপত্যের প্রমাণ নেই? সে যা চায় সব উপায়ে তা হাসিল করে ছাড়ে নাকি? পূর্বে তেমন রাত জাগার অভ্যাস ছিল না উর্বশীর। যে শরীরের মুহে সে একসময় দুজাহানের কত বড় বড় বাদশাহ শেখ জমিদার গোছের লোকদের নিজের দেওয়ানা বানিয়ে রাখত, সে শরীরটাকে সুস্থ এবং আকর্ষণীয় রাখার জন্য অনেক কঠিন কঠিন নিয়ম তাকে পালন করতে হতো। একটা সামান্য মশার কামড়ের দাগও তার শরীরের উপর বরদাস্ত ছিল না করিতে থাকা অবস্থায়। কিন্তু জীবনের সব নিয়ম কানুন গতিপথ পাল্টে গেল এই একটা মানুষের আগমনে। অতনু তার জীবনে মামুলি পতঙ্গ হয়ে ঢুকে তার মতো জ্বলন্ত কয়লাকে কিভাবে ভক্ষণ করে নিল টেরি পেল না উর্বশী। তবু সে বোধহয় খুশি ছিল। রোজ রোজ বিকৃত মানুষগুলোর অত্যাচারের থেকে একজনের অধীনস্থ হয়ে থাকা ঢের সুখের ছিল তার কাছে। তবে ক্ষণস্থায়ী সুখটাও বিলীন হয়ে গেল তখন যখন উপলব্ধি করলো তাকে অধিকার করে ফেলা লোকটা কখন তার নিষ্প্রভ হৃদয়ে প্রীতিমে ভালোবাসার বন্যী শিখা জ্বালিয়ে দিয়েছে তারই আগোচরে। এবং এই ভালোবাসা তাকে কেবল দহন ছাড়া আর কিছুই দিতে পারবে না, কখনোই না। ঠিক তখন থেকে ওর জীবনের সমস্ত অর্থই যেন ধীরে ধীরে মুছে যেতে শুরু করলো। অতনুর বিয়ের খবর শোনার পর তো জীবনের প্রতি কোনো আগ্রহে অবশিষ্ট ছিল না উর্বশীর। একবার ইচ্ছে করতো সমস্ত বাধা ঠেলে জোর করে অতনুকে নিজের ডোরে বন্দি করে নেয় সে। পরক্ষণই আবার মনে হতো ভালোবাসার সাথে জোর কিসের। সে যেমনি করে অতনুকে ভালোবাসে অতনুর হৃদয়ে তেমনি করে তো তার নাম লেখা নেই, বরং সেখানে তো ভীষণ যত্নে অতনুর সেই মানবীর নাম লিখেছে যাকে সে স্বেচ্ছায় তার ভীষণ মর্যাদায় অর্ধাঙ্গীর রূপে সামাজিক স্বীকৃতি দিয়েছে। ওই স্বীকৃত সম্পর্কের কাছে উর্বশী কিছুই না, কেউ না। দুশ্চিন্তা আর একরাশ যন্ত্রণা নিত্য সঙ্গী করে মরমে মরমে মরে যেতে যেতে এতদিনে কি মনে করে সৃষ্টিকর্তা মুখ তুলে চাইলেন উর্বশীর পানে। খুব অদ্ভুত সময় এবং অদ্ভুত পরিস্থিতিতে একজনকে বাঁচার অবলম্বন করে পাঠালেন ওর দুয়ারে। ঠিক অতনুর অনুকৃতি রূপে ওর চিহ্ন নিয়ে আগত ছোট্ট প্রাণ দৈবভাবে যেন ঠাঁই পেয়ে গেল উর্বশীর জঠরে। অনাদরে অতিষ্ঠ শরীরটায় বাসা বেঁধে ফেলা রোগের পথ্য খুঁজতে গিয়ে এই নতুন প্রাণের সন্ধান এলো উর্বশীর কাছে। সে থেকে অদ্ভুত অনুভূতির তাড়না মেয়েটার চোখের ঘুম পুরোপুরি কেড়ে নিল। অজানা অতিথি কতখানি সৌভাগ্য নিয়ে, কতখানি রূপ মাধুর্য নিয়ে এই ধরনের বুকে পা রাখতে চলেছে, এসব দুর্বোধ্য ভাবনায় দিবস রজনী কেটে যাচ্ছে তার। না, সে অতনুকে কিচ্ছু জানায়নি, জানাতে পারেনি। নিষ্ঠুর লোকটা কবে কবে তার কোন ডাকে সাড়া দিয়েছে? নিজের ইচ্ছে না হওয়া অবধি, বরং বলা ভালো সান্নিধ্যের তাড়না অনুভব না করা অবধি উর্বশীর ছায়াও তো দর্শন করে না সে। সেখানে কিভাবে তাকে নতুন অতিথির আগমনী বার্তা শোনাবে উর্বশী? ইদানিং ভীষণ অভিমান হয় উর্বশীর।
একটা মানুষ এতখানি সৃষ্টি ছাড়া এতখানি নিষ্ঠুর কি করে হতে পারে? তার হৃদয় কি কখনোই উর্বশীর জন্য কোনো অনুভূতির পসরা সাজবে না? কখনো উর্বশীর অনুপস্থিতি তাকে প্রেত রূপে তাড়া করে ফিরবে না? ওই পাথররূপী বুকটাতে কখনো শূন্যতার সৃষ্টি হবে না? হবে বইকি, হতেই হবে। উর্বশী জানে এই দেব শিশুটি পদার্পণে তার রিক্ত জীবনের আদল সম্পূর্ণরূপে পাল্টে যাবে, পাল্টাতেই হবে। সে এবার স্বীকৃতি পাবে প্রিয় মানুষটার অর্ধাঙ্গী রূপে, তার সন্তানের মায়ের রূপে। এবং সেই দিনটির অপেক্ষা উর্বশীর কাছে ভীষণ আগ্রহের, ভীষণ আনন্দের। গতকাল মধ্যরাত, উর্বশী হত্যার আখ্যান। রাতের রানী নিশিপদ্ম নামের সাথে যার কাজের অদ্ভুত মেলবন্ধন। মিঠেল সুবাসের শ্বেতকায় ফুলটি গুঁড়ো অন্ধকারে কিন্তু গাছ আলোকিত করে ফুটে থাকে। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ার পর প্রকৃতি যখন একটু একটু করে তমসায় ডুবিয়ে নেয় নিজেকে, ঠিক তখনই কুড়ি থেকে একটু একটু করে নিজেকে প্রকাশ করতে শুরু করে নিশি শুভা নিশিপদ্ম। এবং সকাল হলে আবার টুপ করে ঝরে যায়। উর্বশী বুঝি সেই নিশিপদ্মের একজন মানব মূর্তি, সৌম্য সমলতিকা যে শুভ্রতা ছড়ায় কেবল রাতে, যার সমস্ত আকর্ষণ আধার কাটলেই পালিয়ে যায়। উর্বশী ঠিক সেই বিষণ্ণ সুন্দর ভায়োলিনের সুর, যা বিষাদ মণ্ডিত সুরের কলতান হৃদয়ের অতল স্পর্শ করলে অনুভূতিরা বিবশ হয়ে পড়ে। অতনুর কাছে অবশ্য উর্বশী নামক মেয়েটার সংজ্ঞা ভিন্ন। ওর কাছে উর্বশী ক্ষণস্থায়ী প্রয়োজন মাত্র, বিকল্প মানুষ। ওর জেদ, ওর ইনভেস্টমেন্ট। উর্বশীকে অস্ত্র বানিয়ে নিজাম চৌধুরীর সর্বস্ব কেড়ে নেওয়ার পরিকল্পনা বহুদিন আগের। অনেক আগে অতনু ভেবেছিল কখনো সুযোগ এলে উর্বশীকে নিজামের মিস্ট্রেস বানিয়ে ওর বিশ্বাস অর্জন করবে, এরপর উর্বশীর হাতে ওকে খুন করাবে। কিন্তু রৌনকের সাথে হাত মেলানোর পর পরিকল্পনায় কিছুটা ভাটা পড়ে যায়। আজ হুট করে এতদিন পর যখন নিজামের নজর আসমান উপর গিয়ে পড়ল, ঠিক তখনই পুরনো চিন্তারা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো ভেতরে। এবং দুর্ভাবনা সব বাদ দিয়ে উর্বশীকে বিকল্প হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করলো অতনু। একটা নতুন শুরুর আকাশকুসুম ভাবনা নিয়ে যখন উর্বশী ব্যস্ত, ঠিক তখনই সদর দরজার কাছে চিরপরিচিত ঠকঠক শব্দ। অচিরে ভাবনার অতল ফেরে বেরিয়ে এলেও উর্বশীর বিশ্বাস করতে কষ্ট হয় মানুষটা সত্যি এসেছে। অতনুরও অভ্যাস দুবার নক করে নিস্তব্ধ হয়ে যাওয়া, তাই সন্দেহের অবকাশ থাকে না। চিত্তানন্দে কিছুটা আবেগপ্রবণ হয়ে সে এক প্রকার ছুটে যায় ভারী পাল্লার দরজার দিকে। নিমেষ মাত্র ব্যয় না করে এরপর দৌড় খুলে ঝাঁপিয়ে পড়ে মানুষটার প্রশস্ত বুকে, যার সান্নিধ্য পাওয়ার জন্য প্রত্যেক মুহূর্ত সে উন্মুখ থাকে। উন্মনা থাকে তার সর্বাঙ্গ। এতদিনে অনাকাঙ্ক্ষিত খুশির মুহূর্তে মানুষটার আগমন চার চাঁদ লাগিয়ে দেয় তার আনন্দে। আদরে বিড়াল ছানার মতো বুকের গহীনে ঢুকবার চেষ্টা করে আষ্টি পৃষ্ঠে সে বেঁধে নেয় অতনুকে নিজের সাথে আরো শক্ত করে। ওদিকে নেশায় আংশিক মাতাল অতনুকে এসব অদৃশ্য ভালোবাসার ডোর অনুরাগ অনুরক্তি বিন্দু মাত্র স্পর্শ করে না। কামনার দগ্ধ হয়ে সে উর্বশীর স্পর্শকাতর অংশে হাতের চাপ বাড়িয়ে দিয়ে পিনুর নত চূড়ায় ঠোঁট ছুঁয়ে দেওয়ার চেষ্টা করে। খারাপ লাগলে উর্বশী বারণ করে না। আজ সমস্ত মন কেমনের অনুভূতি সাইডে রেখে মানুষটার ইচ্ছে মতোই নিজেকে তার অঙ্গনায় রূপান্তরিত করতে চায়। অঙ্কশায়িনী থেকে তার অর্ধাঙ্গিনী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। এর বিপরীতে যতটা সইতে হয় হোক। অতনুর পিপাসু ক্ষুধার্ত চোখ জোড়া উর্বশীর ভাবনার অন্ত খোঁজার সময় নষ্ট করতে চায় না বরাবরের মতো। কোনো রকমে বা হাতে ছিটকেনি আটকে দিয়ে পাচাকোলা করে ওকে তুলে নিয়ে ঘরের দিকে পা বাড়ায়। উর্বশীও সানন্দে ভালোবাসায় বিলীন হতে তৎপর। নিজের সমূহ মেলে দিয়ে তীব্র আকাঙ্ক্ষায় দু হাত বাড়িয়ে সে অধিকার করে নিতে চায় নিজের স্বপ্ন পুরুষকে। তা দেখে অতনুর ঠোঁট টেনে হাসে, ঘোরগ্রস্তের মতো গলায় নাক মুখ ঘষে ঘষে বিড়বিড় করে, তুমি আমাকে পাগল করে দিচ্ছ আসমা, শেষ করে দিচ্ছ আমায়। অতনুর আবেগঘন স্পর্শগুলো উর্বশীকে নিয়ন্ত্রণহীন করে দেয় সব সময়। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অন্তরঙ্গতার নাজুক মুহূর্তে মাতাল কণ্ঠে উর্বশীর পরিবর্তে আসমা নামটা নিমিষে সমস্ত ঘুর কাটিয়ে দিল। উর্বশী এবং অতনু দুজনেরই বিবর্ণ ফ্যাকাশে এবং আহত দৃষ্টিতে উর্বশী অতনুর দিকে এমন ভাবে চাইল যেন কেউ প্রাণবায়ুটাই টেনে নিয়ে গেল তার থেকে।
ওদিকে বিহব্বল অতনুর মস্তিষ্ক এবং প্রকোষ্ঠ উভয় থেকে আসমা নামটা জোর করে সরাতে চেয়েও অপারগ হয়ে হাল ছেড়ে দিয়ে উঠে পড়ল তার অঙ্কশায়নীর আকর্ষণীয় দেহপল্লবী থেকে এবং বিছানাতে এক কোণে কিছুটা বিরক্তি কিছুটা আক্রোশ চেপে রেখে বসে রইল সে নিশ্চুপ। এক শরীর সাঁতরে পার হতে অন্য শরীরের কল্পনা নতুন নয়, কিন্তু আজ কেন যে বিষয়টা এত কদর্য মনে হচ্ছে। তবে কি তার আসমাকে এমন নোংরা অবস্থানে কল্পনা করা পছন্দ নয়, নাকি নাকি মেয়েটাকে নিয়ে জমা হচ্ছে তীব্র অনুভূতির পসরা। উর্বশীর মনে হচ্ছিল গলন্ত সীসাকেও কর্ণদয়ে ঢেলে দিয়েছে তার বুকের ভেতর শাবলের আঘাতে ক্ষত বিক্ষত রক্তাক্ত করে ছেড়েছে একটা নাম, আসমা। ছোট্ট একটা ইঙ্গিতে যেন তার সমূহ জেনে গেছে ক্ষণিক পূর্বের দেখা কল্পনার শীষমহল পুনর্বার বাস্তবতার আঘাতে চূর্ণ বিচূর্ণ হতে চলেছে অতি সত্বর। পরাজয়ের নত স্বীকার করে ধীরে ধীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো ঠিকঠাক গায়ে জুড়ে নিয়ে বুক ভরা দীর্ঘশ্বাসে সে অতনুর বিপরীতে বসল এবং কিঞ্চিত আর্দ্র আহত স্বরে বলল, আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি বাঙালি বাবু। অজানা আক্রোশ ইতিমধ্যে অতনুর মাথা খারাপ হওয়ার জোগাড়। তোর মধ্যে হুট করে এমন সংবাদে অতনুর বিহব্বলতা বাড়ল। অবুজের মতো বিস্ময়াভিভূত পুনরায় জিজ্ঞেস করলো, কি? এবার ফিরে তাকালো উর্বশীও। সরে গিয়ে অতনুর ঠিক পাশে বসে ওর একটা হাত নিজের জঠরের উপর রেখে আবেগপূর্ণ স্বরে বলল, তোমার অংশ বেড়ে উঠছে এখানে, বাবা হচ্ছ তুমি আর আমি মা। অশ্রুসিক্ত আবেগপ্রবণ কথার বিপরীতে একরাশ গাম্ভীর্য পুঞ্জীবিত হলো অতনুর মধ্যে। হাত ছাড়িয়ে নিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে সে বলল, কতদিন হলো জানতে পেরেছো? এই প্রশ্নটায় কি না কে জানে। একটা টিমটিমে আসার আলো ধরা দিল উর্বশীর কাছে। সে আনন্দে উঠে গিয়ে কাঠের আলমারি থেকে রিপোর্ট নিয়ে এসে অতনুর হাতে তুলে দিতে দিতে বলল, বেশি নয়, অল্প কদিন। ডাক্তার বললেন বাবুর বয়স 3 উইকস। অনেকদিন অপেক্ষা করতে হবে ওর জন্য আমাদের। উচ্ছ্বসিত বাক্যগুলো শ্রবণ করতে করতে ফাইলটা নামিয়ে রাখলো অতনু। খুলে দেখার আগ্রহ তার মধ্যে নেই, শুধু যে উদ্দেশ্য নিয়ে এসেছিল তার ভাবনা স্মরণ করে দিল। লক্ষ্যে পৌঁছাতে হলে কোনো বন্ধনে আবদ্ধ হওয়া মানা। এছাড়া তাদের বংশের প্রদীপ এমন নাম পরিচয়হীন অস্বীকৃত কোনো সম্পর্ক থেকে নিশ্চয় আসবে না। অতনু নিজেই তা মানতে পারবে না। তাই উর্বশীর আনন্দের উৎসবে ভাটা ফেলে সে বলল, কালকেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেব। এক সময় গিয়ে অ্যাবর্শনটা করে আসবে। মানে? বিস্ময়াহত হবার পালা এবার উর্বশীর, সাথে বেশ খানিকটা ভিতর সন্ত্রস্ত। অ্যাবর্শন মানেটা কি? আমি ওকে চাই, ও আমাদের সন্তান। আমি ওকে ফেলবো না, কিছুতেই না। পাগলামি করো না, এখন এসবের সময় নয়। এখন নয় তো কখন? আমি এ যাবৎ তোমার সব কথা শুনে এসেছি বাঙালি বাবু, কোনো কথার অবাধ্য হইনি। লেকিন এটা আমি মানতে পারবো না। আমার সন্তানকে কিছুতে হত্যা করতে পারবো না, আমি কিছুতেই না। রীতিমতো আর্তনাদ করে উঠে ভূতগ্রস্তের মতো ধপ করে বসে পড়ল উর্বশী। এইমাত্র যা যা শুনল সব যেন ওর কাছে দুঃস্বপ্ন মনে হচ্ছে। ঘুম ভাঙলেই কেটে যাবে এমন দুঃস্বপ্ন। অতনু এতক্ষণে বোধহয় উর্বশীর ভেতরে চলমান দ্বন্দ্বটা উপলব্ধি করতে পারল, কিন্তু এরপরেও সে প্রতিক্রিয়াহীন। হাত মুড়ে ইস্পাত দৃঢ় স্বরে পুনর্বার বলল, তাহলে তুমি আমাকে হারাবে উর্বশী? ওকে যদি রাখতে চাও তাহলে আমার সাথে সমস্ত সম্পর্কের রীতি টেনে দিতে হবে। আমার ছায়া মাথার উপর না থাকলে কোন পরিস্থিতিতে পড়ে যাবে নিশ্চয় তা অজানা নয়। সিদ্ধান্ত এখন তোমার। বলে দরজার দিকেই পা বাড়াতে নিচ্ছিল অতনু। থেমে গেল আহত স্বরের প্রশ্ন শুনে। তোমার সাথে আদতে আমার কোনো সম্পর্ক ছিল বাঙালি বাবু? কোনো সম্পর্ক আছে? আমি কি হই তোমার? সেটা নিশ্চয়ই আমায় বলতে হবে না উর্বশী, তুমি নিজেই ভালো মতো জানো। খদ্দের আর কথা সম্পূর্ণ করল না উর্বশী। ওদিকে অতনুর মেজাজ ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে। তাই তো সমর্থন করে সে বলল, ঠিক। আর আমি নিশ্চয়ই চাইব না হাওলাদারের অংশ এমন কোনো নারীর গর্ভে বেড়ে উঠুক যার জন্মই অন্ধকার কোনো কালকুঠুরিতে হয়েছিল। তুমি নিজেই তো একটা অভিশপ্ত ফুল, যে আসবে সেও সব খারাপ নিয়েই আসবে। এমন বর্জ্য আমার প্রয়োজন নেই উর্বশী। মুখ
মুখ সামলে কথা বলো, বর্জ্য নয় ও, আমার সন্তান, আমার ভালোবাসার। একটু থামলো উর্বশী, বলল, তুমি আমাকে শুধু ভোগ্যপণ্য মনে করে থাকতে পারো, কিন্তু আমি তো তোমায় ভালোবেসেছি। ভালোবাসা? রুক্ষ হাসলো অতনু। নিজের জন্ম পরিচয় বারবার ভুলে যাও কেন? ভোগের বস্তুই তো তুমি, একটা পতিতা। পতিতা হয়ে ভালোবাসার স্বপ্ন দেখার মতো স্পর্ধা আসে কোত্থেকে? অশ্রুপূর্ণ চোখে এবার উর্বশী হাসে, তার ছেলের হাসি। প্রশ্ন এড়িয়ে দাঁতে দাঁত চেপে দৃঢ় গলায় বলল, এবারে পতিতাই হবে তোমার স্ত্রী। অতনু হাওলাদার, এত সহজে আমার অধিকার ছেড়ে দেব না আমি। আমার সন্তানকে বাবার পরিচয় দিতেই হবে তোমার, নইলে এতদিন ক্ষমতার অপব্যবহার করে যে পাপের সাম্রাজ্য গড়ে তুলেছ, সেটাতে ভাঙন ধরাতে 1 মিনিটও লাগবে না আমার। এমন ফাঁকা ধমকিতে অতনু ভয় পাবে না তা জানা। যেন মজার কিছু শুনেছে এমন ভাবে অট্টহাসিতে সে ফেটে পড়ল, যে হাসি মধ্যরাতে ছোট্ট ফ্ল্যাটটার 4 দেয়ালে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে গম গম করতে লাগলো। মিনিট খানেক পাগলের মতো হাসার পর হুট করে শান্ত হয়ে গেল অতনু। শিকারীর দৃষ্টি উর্বশীর সর্বাঙ্গে বুলিয়ে খুব শান্ত স্বরে বলল, ঝামেলা বাড়িও না উর্বশী, আগামীকাল গিয়ে ওই বর্জ্য ফেলে দিয়ে এসো, অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেব আমি। কেউ কিচ্ছু। অতনুর কথা অসম্পূর্ণ রয়ে গেল উর্বশীর রোষপূর্ণ চিৎকারে। বলেছি না, বর্জ্য নয়, ও আমার সন্তান, আমার ভালোবাসার চিহ্ন। নিজের রক্ত কিভাবে অপমান করো না অতনু, দোহাই লাগে। বজ্রকে বজ্র বললে ভুল হয় না উর্বশী। আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি। পুনরায় যদি নষ্ট গলি মারানোর শখ না থাকে, তবে যেমনটা বলছি চুপচাপ মেনে নাও। আজ রাতটুকু তোমার সময় দিলাম, কাল সকালে জিপ পাঠাবো। সুজা হসপিটালে যাবে নাকি কুঠির উদ্দেশ্যে তোমার ব্যাপার। বৃথা তর্কের সময় ব্যয় করার চেয়ে প্রস্থান উত্তম বলে মনে হলো অতনুর। পাঞ্জাবের পকেট থেকে সিলভারের মদের বোতল বের করে গলায় ঢেলে এগোতে উদ্যত হলো ও। বেশি দূর যেতে পারল না যদিও, আবারও থামতে হলো উর্বশীর দ্বিতীয় ফাঁকা ধমকিতে। ধ্বংস করে দিব আমি তোমাকে। কুঠিতে দিয়ে আসবে তো? কুঠি যদি মারাতেই হয়, তাহলে তোমার শেষ দেখে আমি ওদিকে পা বাড়াবো। আমার কিছু হারানোর নেই অতনু, কিন্তু তোমার আছে। দিনের পর দিন অ্যাসেস্ট ব্যবসার নাম করে মাদকের চোরাচালান বাড়িয়ে কালো টাকার পাহাড় জমাচ্ছ। গুম খুন হত্যায় যেভাবে হাত রাঙাচ্ছ, সেসব আমি জানি না ভেবেছ? আমার কাছে তোমার সব রহস্য জমা আছে। আমি যদি মুখ খুলি, ভোরের আলো ফুটলে তোমার নাম নিশানা পৃথিবীর বুকে থাকবে তো? এরপরে অতনু বুঝতে পেরেছিল একটা এসপার ওসপার না হওয়া পর্যন্ত উর্বশীর চ্যাপ্টার ক্লোজ হবে না। মদের বোতল ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে এলো সে উর্বশীর কাছে। একসময় মাদকের মতো নেশাক্ত হতো যে চুলের ঘ্রাণে সে চুলের মুঠি শক্ত করে চেপে ধরল। একই সাথে ঘৃণা, যন্ত্রণা এবং অবিশ্বাসের অদ্ভুত মেলবন্ধন। দৃষ্টিতে দৃষ্টি ফুটিয়ে উর্বশীর গুমড়ে উঠল সাপের মতো শীতল দৃষ্টি ফিরিয়ে দিয়ে বরফ কঠিন গলায় অতনু বলল, অনেক রক্তে হাত রাঙিয়েছি সিস্টার। টাটকা রক্ত আমার কাছে নেশার মতো। কখনো তোমার রক্তে হাত রাঙাতে হবে সত্যি ভাবিনি। ভালোই তো ছিলে আমার হাতের পুতুল হয়ে, জীবন্ত বোবা পুতুল। আজ হঠাৎ কণ্ঠ পেয়ে গেলে? খুব কথা শিখেছ না? আমাকে ধ্বংস করবে? করো। আজ এই মুহূর্তে আমার হাত থেকে বেঁচে ফিরতে পারলে তোমাকে সমস্ত স্বাধীনতা দিয়ে দেব। বিশ্বাস হলো না তোমার দিব্যি? ক্রমশ হাতের চাপ বাড়াতে বাড়াতে অতনু ফের স্বগতোক্তি করল। কোনো নর্দমায় আমার বংশের বীজ অঙ্কুরিত হোক, সেটা যে আমি চাই না। নিজের রক্ত, দুঃখ তো লাগছেই অবশ্যই, কিন্তু তুমি তো আর কোনো বিকল্প রাখলে না। কথাটা আর বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখানোরও সুযোগ উর্বশী পেল না। তার পূর্বে তলপেটে প্রবল যন্ত্রণায় ছিটকে সরে যেতে হলো তাকে। দু চোখ ভরা অসহায়ত্ব এবং করুণা নিয়ে সে দেখল একদিন ভালোবেসে তার মায়ের রেখে যাওয়া যে খঞ্জরটা সে অতনুর হাতে উপহার স্বরূপ সঁপেছিল, সেই খঞ্জরের ধারালু ঊর্ধ্বাংশ চিরে দিয়েছে তার জঠরের কোমল ত্বকের পাশাপাশি এতদিনের জমানো ভালোবাসা, বিশ্বাস এবং নতুন জীবনের শুরুর সমস্ত আকাঙ্ক্ষা। উর্বশী ভীত সন্ত্রস্ত মনে ক্ষীণ আশা রইল তার গর্ভজ এখনো বিলুপ্ত হয়নি। সৃষ্টিকর্তা তৈরি সুরক্ষা কবচ চিরে খঞ্জরটা তার মানিক অবধি পৌঁছাতে পারেনি। এতটুকু আশা এসে চিৎকার যোগে সাহায্যের প্রার্থনা করতে চাইল,
কিন্তু তার মনোবাঞ্ছা উপসের মানুষটা সুচালো দৃষ্টি দিয়ে মেপে নিয়েছিল। তাই তো সাহায্যের প্রার্থনা করবার পূর্বে পাথর সম তার হাত দুটো সারাশির মতো আঁকড়ে ধরল উর্বশীর কমল কণ্ঠদেশ। দেয়ালে শক্ত করে চেপে ধরে তার অসম্পূর্ণ কথা কণ্ঠমনির নিচে বিলুপ্ত করে দিল। শ্বাস নেবার বাসনায় হাত পা ছোড়ার চেষ্টা করলো উর্বশী। দু চোখ তার ভরা দিঘি। নিঃশ্বাসের সংকটে কিংবা ভালোবাসার বিপরীতে অপ্রত্যাশিত প্রতিঘাত সয়ে দিঘির জল টলটলে নোনা অশ্রুর আকার ধারণ করে উতলে পড়তে শুরু করলো। ওপাশে নিজের মানুষটা এসবের খোঁজ অবধি নেওয়ার চেষ্টা করলো না। ক্রোধানলে ধিকিনিকি জ্বলতে জ্বলতে দেখলো সে সবটাই, কিন্তু ভালোবাসাহীন শুকনো খড়খড়ে তার হৃদয়টাকে এসবের কিছু স্পর্শ করতে পারল না। একসময় উর্বশীর প্রতিরোধের শক্তি কমে গেল, হয়তোবা ভাগ্যের কাছে হেরে। বেঁচে যাওয়ার আকাঙ্ক্ষাটাও সে হারিয়ে ফেলল। দম বন্ধকর পরিস্থিতিতে অস্পষ্ট স্বরে কেবল এতটুকু উচ্চারণের চেষ্টা করলো। একদিন তুমি ঠিক খুঁজবে আমায়, দেখো উপলব্ধি করবে আমার শূন্যতা। সেদিন আমি দুহাত ভরা ভালোবাসা নিয়ে তোমার জন্য অপেক্ষা করব না। তোমারই বিশ্বাসঘাতকতা একদিন শাপথ হয়ে তোমায় তাড়া করে ফিরবে। ক্ষত বিক্ষত করে দিলে যন্ত্রণার প্রলেপ লাগানোর হাত দুটো আর পাশে পাবেন না। এগুলো একটাকেও আমার অভিশাপ ভেবে ভুল করো না। উর্বশীর জীবন গোটা একটা দীর্ঘশ্বাস, আর দীর্ঘশ্বাসের অনলটাই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দেবে। প্রতিরোধ ক্ষমতা হারিয়ে একটু একটু করে অসীমের পথে যাত্রা করার সময় উর্বশীর করুণ আরতি জানানো চোখ দুটো খোলা রইল না। আকাঙ্ক্ষার ঝাঁপিটা আলগোছে বন্ধ করে একরাশ ঘৃণা জমিয়ে সে চোখ দুটো মুদে নিল। মৃত্যুর মুহূর্তে তার সজাগ স্নায়ু জাগতিক কোনো ভাবনায় সময় ব্যয় করতে চাইল না। তবু ঘুরে ফিরে কি করে যেন জঠরের অন্দরে লুকিয়ে থাকা অস্তমিত প্রাণটার কথা খুব মনে পড়ল তার। অঙ্কুরে বিনষ্ট বীজটার জন্য তার বন্ধ দু চোখের পাতা বেয়ে কষ্টের ঢল নেমে গেল। সেই তার জীবনের শেষ অশ্রু। এরপর সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল আধারে নিমজ্জিত নিশিপদ্ধ উর্বশী। শেকড় থেকে উপড়ে ফেলা গাছে ফুল আর কখনো ফুটবে না। নিগড় আধার রাতে টিমটিম আলোর সাজে কেউ আর সাজবে না। এই করে চিরকালের তরে ফুরিয়ে গেল উর্বশীর গল্প। এক পৃথিবী ভালোবাসা নিজ হাতে ধ্বংস করার অনেকক্ষণ পরেও অতনুর ক্রোধ কমল না। ক্রোধে অন্ধ মস্তিষ্কে নতুন ভাবনার অবকাশ তখনই এলো যখন উষ্ণতায় মাটির দেয়া দেহটা নিস্তেজ শীতল হয়ে ঢলে পড়ল তার তালুর নিচ দিয়ে। চকিতে সরে এলে অবলম্বন হারা নিষ্প্রাণ দেহটা গুমট শব্দ যোগে শক্ত মেঝেতে লুটিয়ে পড়ল। অনেকক্ষণ অতনু নিস্তব্ধ হয়ে তাকে দেখল দৃশ্যটা। তার ভেতরে কোনরূপ মায়া কিংবা করুণার জন্ম হলো না। শুধু কিসের একটা তাড়নায় নিজের উপর প্রবল আক্রোশে দু হাতে বজ্র মুষ্টি পাকিয়ে দাঁতে দাঁত চেপে সে উচ্চারণ করলো, হোলি শিট। এরপর খুব আকস্মাত তার দৃষ্টি চলে গেল প্রাণহীন কমনীয় দেহটার উন্মুক্ত জঠরে। কে জানে বাৎসল্য কোনো আবেগ লেশমাত্র তাকে ছুঁয়ে গেল কিনা। পাথরের চোখে সে শুধু রক্ত মাখামাখি তলপেট আর পায়ের কাছ দিয়ে বয়ে যাওয়া কালচে শোণিত ধারা দেখতে দেখতে পকেট থেকে ফোন বের করে রৌনকের নাম্বার ডায়াল করলো। ক্লান্ত লাগছিল তার খুব। সত্যিকার অর্থে সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু প্রথমবার ঠকতে হলো। সেদিনের ছেলে এত বড় স্পর্ধা দেখালো তাকে, এত সহজে বিশ্বাসঘাতকতা ভুলবে না অতনু। যে ওর পথে কাটা হতে আসবে তাকে সমলে উপড়ে ফেলে দেবে, এটাই অতনুর নীতি। বর্তমান ছোট ছোট শহরে টুকটাকি খুন খারাপই হলো এসব নিয়ে পেপার পত্রিকা ওয়ালারা মাথা ঘামাতে বিশেষ আগ্রহ বোধ করে না। শুধু গোটা দেশের আনাচে কানাচের খবর ছাপাতে হয় বলে হেলাফেলায় হয়তোবা ছোট্ট করে কোনো কলাম লিখে দেয়। এখন ওসব কলামে পত্রিকা পাঠকের চোখ পড়লো নাকি পড়লো না, কতটুকু আগ্রহ বোধ তারা করলো এসব নিয়ে প্রতিষ্ঠান বদার থাকে না। অথচ এবার সে ছোট শহরের ছোট্ট নিউজ নিয়ে গোটা দেশ তোলপাড় হওয়ার জোগাড়। সরকারের দ্বিতীয় দফা নির্বাচনের বেশি দিন নেই। নতুন মন্ত্রণালয় গঠনের সময় নানাবিধ আলোচনা সমালোচনা তো উঠবেই। তবে রাংপুরে আসন নিয়ে সমালোচনা যেন একটু বেশি। সমালোচনার প্রেক্ষিতে যুক্তিসঙ্গত কারণও অবশ্য আছে। গরু ভার পেতে না পেতেই করাপ্টেড হয়ে গেলে লোকের চোখে শুল বিঁধবেই।
আমজনতা কি আর চাই, ভোটের বিপরীতে তাদের টুকটাক চাহিদাগুলো সময়ের মধ্যে যেন পূরণ করে দেওয়া হয়, এই তো নাকি? শুধু রংপুর থেকে চিঠির অপেক্ষা এবার করতে হয়নি। সাত সকালে হাওলাদার বাড়ির কোনো এক ছেলে পেপার মেলে ধরতেই অনুজের এমন ভয়াবহ সংবাদ শুনে গোটা পরিবার তা চাউর করে দিয়েছে। অতনুর বাবা রাঙ্গা সাহেব ভীষণ কোমল হৃদয়ের একজন মানুষ। দূরে থাকায় ছেলের পলিটিক্সের মাঠে পজিশন কেমন, ইমপ্রেশন কেমন, এসব নিয়ে কোনো আলোচনায় তার কানে যায়নি। যতটুকু শুনেছে দেখেছে তার ছুটি ছাটায় নিজ শহরে ফিরলে কিছু উদ্যমী ছেলের অবিরাম মিছিল, মিটিং কিংবা পাড়ার মানুষদের অতিরিক্ত সমীহ। এর বাইরে ছেলে কি করছে, কোনো অপকর্মে জড়িয়েছে কি না, এসব নিয়ে রাঙ্গা সাহেবের মাথা ঘামানোর প্রয়োজন হয়নি। তার সবসময় মনে হয়েছে যার মাথায় সৎ নিষ্ঠাবান বড় বাবা রঞ্জু সাহেবের হাত আছে সে কখনো বিপদগামী হতেই পারে না। আদর্শবান ভাইয়ের সাহচর্যে অন্য দুই ছেলেকে সত্যিকারে মানুষ গড়ে উঠতে দেখে তিনি ভেবেছিলেন সেজো এবং ছোটটিও বুঝি বাকি দুই ভাইয়ের মতোই হবে। কিন্তু আজকের এই বিধ্বংসী খবর তার এতদিনের আশা, আকাঙ্ক্ষা, বিশ্বাস সব যেন বিদীর্ণ দর্পণের মতো চূর্ণ বিচূর্ণ করে দিল এক নিমিষে। না, শতভাগ বিশ্বাস যে তিনি করেছেন তা নয়, তবে নরম হৃদয়ের উপর হঠাৎ আঘাত। হমন নিপাট ভদ্রলোক গোছের মানুষদের জন্য ক্ষতিকর বই কি। অচিরে তিনি হাই প্রেশারের কবলে পড়ে অসুস্থ হয়ে গেলেন আবিদ অফিসিয়াল কাজে রাঙ্গামাটিতে। সে খবরটা শুনে ওখান থেকে রওনা দিয়ে দিয়েছে। এদিকে বেচারা আশ্বিন পড়ে গেল ঝামেলায়। অসুস্থ বাবা নাকি কাঁদতে কাঁদতে পাগল প্রায় মাকে সামলায়, নাকি সবাইকে নিয়ে রওনা হয়। হিমশিম খেয়ে গেলেও বেচারাকে সবটা সামলে নিতে হলো অনেক প্রচেষ্টার পর। বাসের টিকিট না পেয়ে এক কলিগের আত্মীয়ের গাড়ি ভাড়া করে অবশেষে সবাইকে নিয়ে রওনা হলো রংপুরের উদ্দেশ্যে। কে জানে অতনুর কেসটার কতটা অগ্রগতি হবে, ঝামেলাহীন মুক্তি মিলবে নাকি বিসর্জনের বিপরীতে বলাটা বড্ড কঠিন। ইতিমধ্যে সখানেক ঝামেলায় রৌনকের চিন্তা ভাবনা জট পাকিয়ে যাওয়ার জোগাড়। তন্মধ্যে যুক্ত হলো পুনর্বার বকুলের বাবা নিরুদ্দেশ হয়ে যাওয়ার বাড়তি ঝামেলা মনে হতো না যদি আগের মতো নিজ থেকে লোকটা হারিয়ে যেত। ওর তো অভ্যাসের কথা নেই, বার্তা নেই, হুটহাট গুম হয়ে যাওয়া, তারপর গা ঢাকা দিয়ে যত অপকর্ম করে বেড়ানো। কিন্তু মিজানের ভাষ্য অনুযায়ী এবারের হিসেব নাকি ভিন্ন। মধ্যরাতে কোনো এক দলের ধাওয়া খেয়ে ভিতর সন্ত্রস্ত হয়ে লোকটা বাড়ি ফিরেছিল। এয়ারপোর্ট শব্দটি উচ্চারণ না করে কাপড় চোপড় পুটলি বাঁধিয়ে নিরুদ্দেশ হয়েছে। বকুলের তার মায়ের এমনকি ছোট্ট বিহানের ডাকেও সে ফিরে তাকায়নি, না দিয়েছে নিজের অদ্ভুত কাজকর্মের কোনো ব্যাখ্যা। রৌনকের ধারণা জুয়া খেলায় হেরে গিয়ে সঙ্গী সাথীদের সাথে মারপিট করে ভেগেছে লোকটা। বকুলকে অবশ্য এসব বলা যায় না, সে খুবই ইমোশনাল মেয়ে, সবসময় দুশ্চিন্তা এবং অজানা আশঙ্কায় তটস্থ থাকে। তবে রৌনকের এই মুহূর্তে বিন্দুমাত্র আগ্রহ নেই মাথা খারাপ লোকটার কিম্ভূত আচরণের সাড়া দিয়ে ওকে খুঁজে বের করার। আটকে তো যায় ছোট বোনটার মুখ চেয়ে। কোন মায়ের যে বাধা পড়লো ওই নিষ্পাপ ছেলে মেয়ে দুটোর সাথে নিজেও বুঝতে পারে না। বদমাস লোকটার দ্বিতীয় দফা অন্তর্ধান মিজানও বেজায় বিরক্ত। শুধুমাত্র বকুলের বাবা বলেই লোকটা বেঁচে যায় ওর হাত থেকে, নইলে ট্রিগার মাউন্টে এক ম্যাগাজিন খালি করে ওর খুলি উড়িয়ে দেওয়ার জন্য হাত দুটো যে কবে থেকে নিষ্পিস করছে মিজানের কিভাবে বোঝাবে। কতবার কত রকমের পরিকল্পনা করে শেষ মুহূর্তে ফিরে আসতে হয়েছে রৌনকের চোখ রাঙানি দেখে। এই ছেলেরও বলিহারি, জোর করে ক্ষতগুলোকে খুঁজে খুঁজে তাজা রাখতে ওর জোরে মেলা ভার। ইচ্ছে করে লোকটাকে কিছু করে না ও, নইলে এমন কাঠ পিঁপড়েকে পিষে ফেলা পাহাড় পর্বত ভাঙার কাজ কি? রৌনকের কাছে তো বাই হাতের খেল। সাধের ব্যালাস্টার মলিনাটার একটা বুলেট যথেষ্ট ওকে চিরকালের তরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কিন্তু ওই এক রোগ রৌনকের, ক্ষতকে সরানোর চেষ্টা না করে আজীবন তাজা রাখা চায়। শাস্তিতেই যে কিভাবে নিজের শান্তি খুঁজে নেয় ছেলেটা মিজানের তো বোধগম্য হয় না। বন্ধু হলে কি হবে, রৌনকের কিছু কাজ নেহাতেই ছেলে মানুষই বাড়াবাড়ি, অস্বীকার করার কোনো উপায় নেই। এখন তো আবার নতুন বাহানা যুক্ত হয়েছে, বকুল। উফ, তেতো মুখে একবার রৌনকের দিকে তাকিয়ে পকেট থেকে বাংলার ছোট কাচের বোতল বের করে মুখে গুজে মিজান ডকডক করে কতটা প্যাটে চালান করে দিয়ে শার্টের হাতায় মুখ গুজে মাথা ঠান্ডা করে এগিয়ে যায় রৌনকের দিকে। ওর বিপরীতে চেয়ার টেনে নিতে নিতে এ যাবৎ বাজে চিন্তাগুলো লাগাম টেনে বলল,
রনু, তোর সাথে কথা আছে আমার। বলো। আনমনে পা নাড়াতে নাড়াতে সাড়া দেয় রৌনক। জবাব দিলেও ওর সমস্ত মনোযোগ যে অন্য কোথাও। সিলিংয়ে নিবদ্ধ এলোমেলো দৃষ্টি স্পষ্ট বুঝে দেয় রাগ করে না মিজান, বরং প্রত্যুত্তরে দুশ্চিন্তা মেশানো গম্ভীর গলায় বলে ওঠে, তোর মনে আছে আমরা সীমান্তে যাওয়ার আগে উপমার উপর হামলাকারী একটা পোলারে লইয়া খুব ব্যস্ত হয়ে পড়ছিলাম? ত্রিমুখী চিন্তার এসব বিষয়ে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল রৌনকের। এতদিন বাদে হঠাৎ সেই প্রসঙ্গ ওঠায় ওর মস্তিষ্ক চকিতে ওকে সংকেত জানায় এই বিষয় নিয়ে কিছুটা তদন্ত তো ও নিজেও করেছিল। কারণবশত ফলাফল যা পেয়েছে তা মিজানের সাথে শেয়ার করা হয়নি। মিজান কি তবে সব ইনফরমেশন বের করতে পেরেছে ওদের? পা নাড়ানো থামিয়ে সিলিং থেকে মনোযোগ সরিয়ে ভ্রু বাঁকিয়ে চকিতে রৌনক মিজানের চোখে যায়। অপেক্ষা করে তার ধারণার সাথে মিজানের তথ্য মিলে যাওয়ার। তার মুখে প্রসন্নতার হাসি ফোটাতেই যেন তার বন্ধুটি বলতে থাকে, ও কিন্তু একলা ছিল না, ওরা পুরোটাই পাঙ্গপালের ঝাঁক, বিশাল গ্রুপের সদস্য। গ্রুপের মাথাকে সেটা যদিও বের করা সম্ভব হয় নাই, কিন্তু বিষয়টা পুরাই মিস্টেরিয়াস। দেখ, ওই ছোকরার গ্রুপের কেউ কিন্তু উত্তরবঙ্গের না, বরং দক্ষিণ দিকের যাযাবরের সম্প্রদায়। আমার ধারণা ওদের উদ্ভ্রান্ত হওয়ার সুযোগ নিয়ে কেউ ওদেরকে ব্যবহার করার চেষ্টা করতেছে, অথবা ব্যবহারই করতেছে। পা নামিয়ে স্থির হয়ে বসতে বসতে কথা সম্পূর্ণ করে দেয় রৌনক। শুনে মিজান মাথা নাড়ে, বলে, এইখানে সমস্যাটা হইল যে বা যারা ওদেরকে ব্যবহার করা ট্রাই করতেছে ওরা তার ওপরেই আবার টেক্কা খেলতেছে। অল্প পানির মাছ বেশি পানিতে এসে পড়লে যা হয় আর কি। আমার তো মনে হয় উপমা ভাবির ওপর হামলাটাও শুধুমাত্র খেলার দিনের ঝামেলাটাকে ঘিরে নয়, ওরা বিপজ্জনক কোনো দান দেওয়ার চেষ্টা করতেছে। ভাবি তো গুটি ছিল মাত্র, ওদের ওই বসকে। বস নয়, বলো অতনুকে। অতনু ছাড়া আর কেউই ওদেরকে টেনে আনিনি এতদূর। কথার মাঝে কথা কেটে বলে উঠল রৌনক। শুনে ওর মুখের দিকে আপলক তাকিয়ে রইল মিজান। বন্ধুর দ্বন্দ্ব দূর করতে পুনরায় রৌনক বলল, শুরু থেকে অতনু হাওলাদারের চাহিদা কি তা নিশ্চয়ই তোর অজানা নয়। আর ওর লক্ষ্য পূরণ করতে ও যে কোনো পর্যায়ের চিন্তা করতে পারে। দলের সাথে কাজ করেও দলের বিপরীতে নিজের একটা টিমও বানাই ফেলছে, এইটা তো জানতামই। তবে সেই টিমটা কাদেরকে নিয়ে অজানা ছিল। এখন নিশ্চয়ই বুঝতে পারতেছিস, ওর সেই টিম উদ্ভ্রান্ত ছেলেগুলোকে নিয়েই তৈরি, যারা প্রয়োজনে ওর হয়ে লড়বে, একটা একটা করে ওর পথের কাঁটাগুলোকে উপড়ে ফেলে দিবে, আবার ওকে প্রোটেকশনও দিবে। হ্যাঁ বোধক মাথা নেড়ে মুষ্টিবদ্ধ হাতের উপর থুতনি থেকে রৌনক রহস্য করে এবারে বলল, তবে কি জানিস, এইখানে অতনু একটা ভুল করে ফেলছে। ভুল মানুষদের সে অনুচর হিসেবে বেছে নিয়েছে। এই ছেলেগুলো তো বেশি দিন কারো বিশ্বস্ত থাকতে পারে না, দোষ এদের রক্তেই। যেমন এখনকার পরিস্থিতিটাই চিন্তা কর, যে অনুচরদের পোষমানা কুকুর করে রাখতে চাইছিল তারাই হিংস্র হয়ে ওরে পাল্টা আঘাত করে বসলো, আরও বুঝতেও পারল না। তার মানে তুই বলতে চাচ্ছিস অতনুর জেলে যাওয়ার পেছনে? ছেলেগুলোরই হাত আছে। এরা নিজেরাই নিজেদের মনিব খুঁজে নিয়েছে এইবার। তুই আগে থেকে সবটা জানতিস রুনু? মিজানের কণ্ঠে বিস্ময়। তা দেখে মুচকি হেসে দুদিকে মাথা নেড়ে রৌনক বলল, ইনস্টিংক্ট, শুরু থেকেই সন্দেহ করেছিলাম আমি, দেখ মিলে গেল। তাহলে এটাও নিশ্চয় জানিস সীমান্তে এদের গোত্রের ইতরগুলোই তোর উপর হামলা করেছিল নাকি? বক্র হাসি ঠোঁটে ঝুলিয়ে এবার চেয়ারে হেলান দিয়ে বসলো রৌনক। তা দেখে ভ্রু কুচকে ক্ষণকতক ওর দিকে তাকে থেকে রুষপূর্ণ গলায় মিজান বলে উঠল, চিজ তুই একটা শালা, পরপরে যাওয়ার এত তাড়া? শোন, একটা কাজ করিস, পরপরে মরার শখ হলে আমাকে আগেভাগে জানিয়ে রাখিস, তোর জন্য লোড করা ম্যাগাজিন রেখে দিব। বন্ধু তো, খুলি ওড়াতে এক ফোঁটা কষ্ট দেব না। মিজানের রাগ মেশানো কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ল রৌনক। যেন এমন ছেলে মানুষের কথাই যাবৎ শুনেনি সে। ওর হাসির বিপরীতে সামনে দাঁড়ানো বন্ধুটি কিন্তু হাসল না। কুঞ্চিত ভ্রু নিয়ে গগনচুম্বী রাগ চাপে নির্বাক সে পর্যবেক্ষণের চেষ্টা করল রৌনকের ভাবভঙ্গি। ভর দুপুরে দুই বন্ধুর কথোপকথনের এই মুহূর্তে ওদের আজ্ঞাতে পথের ধুলো উড়ে ক্লাব ঘরের বাইরে এসে উপস্থিত হলো কালো রঙের একটি রুবিকন। তাতে বসা সকলের পরিচিত অতি প্রিয় মুখ আনিস শেখ। ধবধবে সাদা পাঞ্জাবি পাজামা, হাতে ছোট্ট কালো টোব্যাকো স্মোকিং পাইপ, নতুন লেবাসে সম্পূর্ণ নতুন রূপে। ভাবখানা এমন যেন কোনো বিখ্যাত রাজনীতির নয়তো ব্যবসায়ী এসেছে।
অনুচর সহ রৌনকের খোঁজে। সংগঠনের ছেলেরা সবসময় জেনেছে আনিস শেখের যে কোনো প্রয়োজনে রৌনক যেমন স্ট্যান্ড বাই থাকে, তেমনি রৌনকের প্রয়োজনে তার মাথায় বট বৃক্ষের ছায়া হয়ে দাঁড়ায় আনিস শেখ। তাদের মধ্যকার সম্পর্কটা লেনদেনের কতটা ঊর্ধ্বে সকলের বোধগম্যতার বাইরে হলেও আজ এই মুহূর্তে ওরা ঠিকই আন্দাজ করতে পারে নিশ্চয়ই কোনো বিশেষ দরকারে রৌনককে আনিসের প্রয়োজন। তাই তো ডাকাডাকিতে সময় ব্যয় না করে নিজে এসে উপস্থিত হয়েছে তল্লাটে। ভাবনার পরিধি বিস্তর হতে দেয় না অবশ্য। বাইরে দাঁড়ানো যে কজন ছিল সবাই একযোগে ভিড় জমিয়ে সালাম আদাব জানায় আনিসকে। হাত নেড়ে মৃদু হাসির সাথে প্রতিক্রিয়া জানিয়ে আনিস আদেশ করে রৌনককে ডেকে আনার। মাথা নেড়ে তৎক্ষণাৎ একজন ছুটে যায় ক্লাবের ভেতরে রৌনককে ডাকতে, আর বাকিরা ব্যস্ত হয়ে পড়ে আনিস শেখের আপ্যায়নে। না হোক সে রাজনীতিক, তবে ব্যবসায়ী তো, মন্ত্রীর অঘোষিত ডান হাত, তার ক্ষমতাও নেহাতি কম। সংকটাপূর্ণ এই পরিস্থিতিতে পরিবারের বড় ছেলে বাড়ি ফেরায় চাপটা যেন একটু কমলো রঞ্জু সাহেবের। চেষ্টায় কোনো ত্রুটি তিনি রাখছেন না অতনুকে জেল থেকে ছাড়িয়ে নেয়ার, কিন্তু কেসটা এত শক্ত যেমন তেমন কোনো উকিলের হাতে ছেড়ে দেওয়ার ভরসা নেই। খুব সাদামাটা জীবনাচার রঞ্জু সাহেবের। কমপ্লিকেটেড পরিস্থিতিতে পড়লে কাদের শরণাপন্ন হতে হয় কমই জানেন তিনি, তবে একদমই অজ্ঞাত তা নয়। উপমার মা তার একমাত্র বোনের জীবনে একসময় আসা কিছু দুর্বিষহ ঝড় মোকাবেলা করতে কোর্ট চত্বর মারাতে হয়েছিল বইকি। সে সুবাদে ভালো উকিলের খোঁজও তার জানা আছে কিছুটা, কিন্তু অতনুর দুর্ভাগ্য এই তাদের কেউই এই মুহূর্তে রংপুরে উপস্থিত নেই। কেউ অন্য ডিস্ট্রিক্টে চলে গেছেন, কেউ বা দেশেই নেই। গতকাল এমন দুঃসংবাদ শোনার পর থেকে ভেতরে ভেতরে কিছুটা ভেঙে পড়েছেন রঞ্জু সাহেব। সবচেয়ে বেশি যে অনুভূতিটা তাকে গুড়িয়ে দিয়েছে তা হলো অতনুর উপরে আসা অ্যালিগেশনের সত্যতা। কেন যেন তার মনটা খুব করে বলছে অতনুর এবারের কেসটা মিথ্যে নয়, কোনো না কোনো সম্পৃক্ততা অবশ্যই আছে ওর খুনের সাথে। আর এই ধারণাটায় ওই পোকা হয়ে কতটা খেয়ে ফেলেছে তাকে ভেতরে ভেতরে কাউকে বোঝাতে পারছেন না। নিঃসন্তান একাকী জীবনে তার আশ্রয়স্থল অনুজের 4 ছেলে আর একমাত্র মিষ্টি মেয়ে উপমা। 5 বাচ্চাকে কখনো নিজ সন্তান ছাড়া ভিন্ন নজরে দেখেননি তিনি। ওদের সকল আনন্দে যেমন সমান আনন্দ পেয়েছেন, তেমনি ওদের দুঃখে তার অন্তর কেঁদেছে সংগোপনে। ওদের সাফল্যকে যেমন নিজের মনে হয়েছে, ব্যর্থতার আরোপটাও স্বেচ্ছায় মাথা পেতে নিয়েছেন। 5 বাচ্চাকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেবার সফলতায় ভরপুর জীবন দেবার চেষ্টায় কখনো ত্রুটি রাখেননি তিনি। আর অদ্ভুত শোনালেও সত্যি, 4 ছেলের মধ্যে সবচেয়ে বেশি ভালোবেসেছেন তিনি অতনুকেই। সেই ছেলেবেলা থেকে অতনুর ভিন্ন মত, ভিন্ন দৃষ্টিভঙ্গি তার ভেতরের আশা জাগিয়েছে ছেলেটার দ্বারা বড় কিছু সম্ভব। এ হয়তো নতুন সম্ভাবনার দ্বার খুলে সবাইকে চমকে দেবে কখনো। কিন্তু জীবন গঠনের প্রথম পর্যায়ে অতনু যে রাজনীতি নামক চক্রবুজ্জে নিজেকে অমন নিবিড়ভাবে জড়িয়ে ফেলবে কল্পনাতে ছিল রঞ্জু সাহেবের কাছে। তিনি জানতেন এই পথে গেলে ছেলেটার আর ফেরানো যাবে না। যায়নি, শত চেষ্টায় শত ডাকেও সে ফিরেনি। সমস্ত ধ্যান জ্ঞান করে নিয়েছিল যে রাজনীতিকে, আজ সেই রাজনীতি ওকে কোন পর্যায়ে নামিয়েছে। অতল গহ্বরের প্রান্তে নিয়ে দাঁড় করেছে, যেখানে পদে পদে মৃত্যুর হাতছানি। ছেলেটা কি এবারেও বুঝবে না, উপলব্ধি করতে পারবে না ওর ফিরে আসা উচিত? জানবে না ভরা সংসার, ওর আপনজনেরা, ওর অর্ধাঙ্গিনী বলে মেয়েটা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওর ফেরার। ওকে এবারেও আপনজনদের ডাক অগ্রাহ্য করে যাবে, পঙ্কিলতার সাগরে তলিয়ে যাবে প্রতিবারের মতো। অন্যায়কে প্রশ্রয় দেয় রঞ্জু সাহেবের নীতিবিরুদ্ধ, কিন্তু অপত্য স্নেহ আজ ন্যায় নীতির মূর্ত প্রতীক রঞ্জু সাহেবের ঊর্ধ্বে গিয়ে বড় বাবা রঞ্জু সাহেবকে জিতিয়ে দিতে যেন তৎপর হয়ে উঠছে। এই যে ন্যায় অন্যায় বোধ আর তার ঠিক বিপরীত দাঁড়ানো স্নেহের মেলবন্ধনের অন্তর্দ্বন্দ্ব, তা থেকে কিভাবে মুক্তি মিলবে তার? সমস্ত দুশ্চিন্তার ভার আবেদ আশ্বিনের উপর ছেড়ে দিলে কি নির্ভর হয়ে ভাববার সময় মিলবে? ততক্ষণে দেরি না হয়ে যায়। সদ্য হাতে পাওয়ার ক্ষমতা, ম্যাডাম কোনো রিস্ক নেবেন না, বুঝলি তো রৌনক? ড্রাইভ করতে করতে মনোযোগী শ্রোতার মতো জবাবে এক পেশে মাথা নাড়ল রৌনক। আনিস শেখ পুনরায় বললেন, এবার মনে হয় সত্যিকার অর্থে নিজাম সাহেবের হাত থেকে ক্ষমতা চলে যাবে। ঠিক সময়ে ঠিক মানুষের কাছে যদি সেই ক্ষমতা হস্তান্তর করতে না পারে, তাহলে অপরিচিত কিন্তু
কজ্জা জমায়া নেবে শহরে। আর সঠিক মানুষটা কে আনিস ভাই? মুখ ঘুরিয়ে প্রশ্ন করলো রৌনক। শুনে আনিসও ফিরে তাকালেন, বললেন, হতে পারে শওকত চৌধুরী অথবা তুই। আমি? বিস্ময়ে বিমূঢ় রৌনক ঝট করে ব্রেক কষল রাস্তার মাঝ বরাবর। ওর বিস্ময়ে ভাব দেখে আনিস হেসে ফেললেন। পাইপ ঠোঁটের কিনারে গুজে প্রশ্ন করলেন, অবিশ্বাস লাগে। ঘোড়া ডিঙায় ঘাস খাওয়ার মতো লাগে ভাই। নির্বিকার চিত্তে প্রত্যুত্তর করে রৌনক। আনিসের হাসি তাতে মিলিয়ে যায় না, বরং তা বজায় রেখে সে পুনর্বার শুধায়, ক্ষমতার প্রতি লোভ জাগানোর অনেক, যে সুযোগ তোকে হাতছানি দিয়ে ডাকতেছে তারে হাতের মুঠোয় বন্দি করতে ইচ্ছা করে না? না, করে না। লোভ করা আমার ধাতে নাই আনিস ভাই। আপনি জানেন আমি যা করি নিজের খেয়ালে, নয়তো কোনো উদ্দেশ্য নিয়েই করি। সহজ শব্দে বিনা দ্বিধায় জবাব দেয় রৌনক। আনিসের বক্র হাসি এবারে না চাইতেও নিভু নিভু হতে চায়। সে ভেবেছিল রৌনককে ক্ষমতার লোভে হাতের মুঠোয় নিয়ে আসা সম্ভব, কিন্তু এই ছেলে তো ক্লান্তই হয় না তাকে চমকাতে। ইমপ্রেসডও আনিস কম না। আপন মনে তার পূর্ব চিন্তাকে হাঁটতে না দিয়ে বলে উঠল, সামনে বসে থাকা কুটিল ব্যক্তিটার কথা সুরে হঠাৎ পরিবর্তন দেখে বিন্দু মাত্র বিচলিত হয় না রৌনক। এসবের সাথে এখন পরিচিত। নিজের স্বার্থ হাসিলে রূপ পাল্টাতে আনিস শেখের জুড়ে মেলা ভার। এই যে দলের আশ্রয় নিয়ে সে কথাটা বলল, রৌনক জানে দল বলতে সে রাজনীতিকে বোঝায়নি, বরং ক্ষমতার আশ্রয় নিয়ে নিজের কালো ব্যবসাকে নতুন রূপ দেওয়ার ইঙ্গিত জানিয়েছে। রৌনক থাকলে তার সবচেয়ে বেশি সুবিধা। ব্যবসায় পার্টনারশিপের নাম করে সে অনুচর বানিয়ে রাখতে চায় রৌনককে। ইদানিং তা উপলব্ধি করতে পারে, কিন্তু আনিস শেখ বোধহয় জানে না রৌনকও কোনো বস্তু নয় যে চাওমাত্র কারো হাতের মুঠোয় বন্দী হয়ে যাবে। সে ঠিক জ্বলন্ত আগুনের লেলিহান শিখা, যার কোনো বশ্যতা নেই, যাকে ছুতে এলে বরং ভস্ম হয়ে যেতে হয়। নিজের এই বিদ্রোহী ভাবনাটুকু চুপ করে খোলসের মধ্যে বন্দি করে আনিসের কথায় মৃদু হাসির প্রতিক্রিয়া জানিয়ে পুনরায় গাড়ি স্টার্ট করে রৌনক। বর্তমানে তাদের গন্তব্য নিজাম চৌধুরীর কাচারি ঘর। রৌনক পরিষ্কার ধারণা করতে পারছে আজকের জরুরি তলবের কারণটা তার আর অতনুর মাঝের শত্রুতাকে আরো নতুন আরো ভয়ানক রূপ দিতে সক্ষম। অতনুর আতে ঘা লাগলেও হিংস্র পশু হয়ে যায়। এবার লড়াইটা বোধহয় হবে বাঁচা মরার লড়াই। বলার অবকাশ রাখে না রৌনক, সাগ্রহে অপেক্ষামান লড়াইটার জন্য। অতনুকে পরাজিত করার বাসনা ওর রক্তের নেশার মতো মিশে গেছে। একটা ইস্পার উস্পার না করে ও কিছুতেই দমবে না। বিপরীতে যা হবার হবে। দেখতে দেখতে কারাগারে 2 দিন কাটলো অতনুর। আজ 3য় দিনের সূচনা। এই পরিবেশে, এই অসহায় অবদমিত অবস্থায় কোনো কিছু সহ্য হচ্ছে না ওর। আদৌ এমন করে ওকে বেঁধে রাখা সম্ভব? নিজের ক্ষমতাবিহীন অতনু, নিরস্ত্র কারোর অধীনস্থ অতনু দুঃস্বপ্নে কল্পনা করতে পারে না। নিজের ছায়া দেখলেও রাগ হয় ওর। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে ইচ্ছে হয়। রক্ত তেষ্টায় ভেতর জর্জরিত। বেছে বেছে এক একটা শত্রু না মারা অব্দি ওর টকবক করে ফুটতে থাকা স্নায়ু শান্ত হবে না। সব রাগের কেন্দ্রবিন্দু ঘুরে ফিরে আপাতত নিজাম চৌধুরী। ওই বুড়োটাই অতনুর শোচনীয় অবস্থার একমাত্র কারণ। সারাটা জীবন রীতিমতো ওর ব্যাগার খাটলো অতনু। পরিবর্তে আজ ফলাফল কি পেতে হলো? যে সময়টায় অতনুর ওর সাহায্য প্রয়োজন সে সময় এভাবে হাত ছেড়ে দিল। চরম বিশ্বাসঘাতকতা কি একেই বলে? মিডিয়ার সামনে আবার প্রতিশ্রুতিও নাকি দিয়েছে দোষী সাব্যস্ত হলে কঠোরতম শাস্তি নিশ্চিত করবে অতনুর, দল থেকে বহিষ্কারও করে দেবে। আরে ওর দম আছে নাকি অতনুকে বহিষ্কার করার? ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ানো জলজান্ত অসুর। ওর জীবনের সব আধারের গল্প গুছিয়ে জমা রাখা আছে অতনুর কাছে। ভুলেও দল থেকে বার করার চেষ্টা করলে আধার খেয়ে আলোর মুখ দেখাতে সময় ব্যয় করবে না অতনু। বিশ্বাসঘাতকতাকেও নিজের শিরায় শিরায় আত্মস্থ করে নিয়েছে। যা পাবে বিনিময়ে তাই তো ফিরিয়ে দিতে হবে নাকি? রুক্ষ হাসলে অতনুর চেহারাটা ভয়ঙ্কর দেখতে লাগে। উস্কো খুস্কো চুলে অবিন্যস্ত বসনে ঠিক যেন রক্ত খেকো কোনো দানব। মানুষের রূপ ধরে বসে আছে বলে মনে হয়। চোখ জুড়ে যার জল জল করছে প্রবল রক্ত তৃষ্ণা। কখন না সংযম ভেঙে ছুটে আসে ধার থেকে মুন্ডু আলাদা করতে।
নিজাম চৌধুরীকে তর্পে তর্পে মারার বাসনা ওর ভেতরে দিনকে দিন বাড়ছে বই কমছে না। ইতিমধ্যে লোকটার উপর রাগ কম ছিল না। রাগের পরিমাণ আকাশ চুম্বন করে দিচ্ছে নিজের অবদমিত কল্পনা করে। দুঃসাহস কোন পর্যায়ে পৌঁছে গেলে ও অতনুকে শর্ত দেয় স্ত্রীকে অঙ্কশায়ী করে পাঠালে তবে জামিনে ছেড়ে দেবে। সেই মুহূর্তটা এখনো ভুলতে পারে না অতনু। কারাগারের এই প্রান্তে দাঁড়িয়ে যখন প্রথমবার প্রস্তাবটা শুনল, গার রক্ত খলবল করতে শুরু করেছিল ওর। ইচ্ছে করছিল গরাদ ভেঙে অপর প্রান্তে গিয়ে যে কণ্ঠ দিয়ে এমন নোংরা প্রস্তাব রেখেছিল সে কণ্ঠ মাটির সাথে পিষে ফেলতে। সফল হয়নি নিজের প্রতিবন্ধকতার কাছে মাথা নুয়ে। অস্বীকার করা সম্ভব হয়নি এই বজ্র সত্যিখানা। নিজামের হাত মাথার উপর থেকে উঠে গেলে পথে বসতে হবে অতনুকে। যতই হোক ক্ষমতা এখনো ওর হাতে ন্যস্ত। সেটাকে হ্যান্ড ওভার করে নিতে হলে অতনুকে ওর অনুগত হয়েই থাকতে হবে। আর যাই হোক, উর্বশীর ঘটনাটা থেকে ও এতটুকু শিক্ষা পেয়েছে। এ পর্যায়ে এসে হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই অনুচিত। বারবার এমন বিপদের মুখে পতিত হওয়া নিশ্চয় ওর জন্য ফলপ্রসূ বলে গণ্য হবে না। অসীম ধৈর্য আর অগণিত অপেক্ষার পর একটা ভয়ানক ঝুঁকিপূর্ণ পথে যাত্রা শুরু হয়েছে ওর, যে পথে একবার পা রাখলে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ফিরে যেতে চায়ও না অতনু। এতটা পথ চলে আসার পর এক একটা গতি ওর ভীষণ সতর্কতায় ফেলতে হবে। শেষে এসে আর একটু খানি পথে অধৈর্যতা মানায় না। এই মুহূর্তে আর কাউকে বিশ্বাস করে না অতনু। সহযোগী হিসেবে কাউকে চায় না ওর, কাউকেই না। তবে পরিকল্পনায় আরো একবার পরিবর্তন আনা প্রয়োজন। বারবার পরিকল্পনা পাল্টানোর মতো বিরক্তিকর কিছু হয় না, কিন্তু ওর হাতও যে বাধা। অতনু জানে এবারের নির্বাচনটা বেশ ঝামেলাপূর্ণ হতে চলেছে। নিজামের অপকর্ম সম্পর্কে ওর উপর মহলেও কিছুটা জ্ঞাত। ওরা বুঝে বর্ষে আর নিজামের ভালো হবার সুযোগ নেই বললেই চলে। তাই গরিষ্ঠ ভোট যে ওর দিকে যাবে না তা শতভাগ নিশ্চিত। এ কারণে অতনুর নির্দোষ প্রমাণিত হওয়াটা ভীষণ ভীষণ জরুরি এই মুহূর্তে। নিজামের উপর আর শতাংশ ভরসা করাটা ঠিক নয় ওর জন্য। বরং এবারের সাহায্যটা অন্য কেউ করতে পারবে ওকে। সে অন্য কেউটা হলো আসমা। হ্যাঁ, হয়তো আসমাকে ও পরিপূর্ণ বিশ্বাস করতে পারবে না এক্ষেত্রে, তবে কাজে তো লাগাতে পারবে। উর্বশীর দ্বারা যে কাজটা করানোর পরিকল্পনা করেছিল অতনু, তা আসমা ঠিকভাবে করতে পারবে বলে ওর ধারণা। চটুল মস্তিষ্কটা ইদানিং বারবার করে ওকে নির্দেশ দেয় আসমা হয়তোবা নিজাম চৌধুরীর নিধন করার অন্যতম অস্ত্র হলেও হতে পারে। তাই তো সে চায় আসমা নিজামের প্রস্তাবে রাজি হয়ে যাক। রাজি হলেই তো সত্যি সত্যি ওকে অঙ্কশায়নী আর হতে হচ্ছে না। যে পরিকল্পনা অতনু করেছে তাতে খুব সহজেই নিজেকে বাঁচিয়ে শত্রু নিধন করা সম্ভব। কিন্তু মেয়েটা তো পুরো কথা না শুনে ওকে ভুল বুঝলো। ওকে চেনে না ওর স্বামী কি করতে পারে আর কোনটা তার স্বভাব বিরুদ্ধ। নিজের স্ত্রীকে অন্যের অঙ্ক সজ্জায় পাঠানোর মতো কাপুরুষোচিত কাজ কখনোই অতনুর সায় দেবে না। ওর পুরুষত্বের উপর এর চেয়ে বড় আঘাত আর কিছু হয়? এই যে দিন দুই হলো জেলেও একবার দেখা করতে আসছে না, এগুলো কি ঠিক? পরিবারের ভগ্ন দশা আর কাউকে প্রভাবিত করুক না করুক, উপমাকে কিন্তু বেশ করে কাবু করে ফেলেছে। ভাইকে নিয়ে দুশ্চিন্তা, রাত দিন কান্নাকাটি আর কিছু অনিয়মের কারণে বিনা মরশুম জ্বরে কাবু হয়ে গেছে সে জ্বরটাও এত নাছর গোছের 102-3 নিচে নামছেই না। তা দেখে বড় মামা পড়েছেন অকুল পাথরে। কোন দিকটা দেখবেন আর কাকে নিয়ে দুশ্চিন্তা করবেন তাই তিনি ভেবে পাচ্ছেন না। আজ একবেলা ডাক্তার ডাকা হয়েছিল বাড়িতে। উপমাকে দেখে ওষুধ লিখে দিয়ে গেলেন ডাক্তার। খাওয়ানো হলো তৎক্ষণাৎ, কিন্তু জ্বর তো আর নামছে না। কিছু সময় অপেক্ষার পর আসেন দ্বিতীয় দফা ডাক্তারকে ফোন করলো। তখনই উনি জানালেন কোনো এক ভয় থেকে উপমার শরীর খারাপের সৃষ্টি। সম্ভবত ভাইয়ের বিষয়টা সে মানতে পারছে না। তাকে নিয়ে রাত দিন ভাবছে আর ভয় পাচ্ছে। জ্বরটাও তাই সারতে চাইছে না। ডাক্তারের কথা শুনে বাড়ির লোকেরও ওকে নিয়ে দুশ্চিন্তা কিছু কম হয় না। জান্নাতিকে বসে রাখা হয়েছে কেবল ওর যত্ন নেওয়ার জন্যই। সেই মেয়েও অক্লান্ত বসে জলপট্টি দিতে দিতে কখনো বা পাখা বাতাস করতে করতে তো শব্দটি করছে না। উপমার উপর তার ভালোবাসার এই পর্যায়ের। অন্য সময় হলে অবশ্য এই যত্নের ভারটুকু আসমানিস থেকেই নিজের কাঁধে তুলে নিত। সর্ব উপায়ে চেষ্টা চালাতো আদরের উপমাকে সারিয়ে তোলার। কিন্তু আজ তার মনের অবস্থা বিশেষ ভালো নয়।
অতনুর প্রতি প্রবল ঘৃণা একটু একটু করে প্রভাবিত করছে ওকে। এই পরিবারের প্রত্যেকটা ব্যক্তির উপর না চাইতেও বিতৃষ্ণার সৃষ্টি করছে। মনটা বলছে এদের থেকে যে কোনো উপায়ে মুক্তি পেলেই যেন বেঁচে যায় আসমা। আজকাল ঘর ছেড়ে তেমন বেরোতে দেখা যায় না তাকে। পরিবারের অন্য সদস্যরা হয়তো ধারণা করছে স্বামীর এমন বিপর্যয় দেখে ভেঙে পড়েছে আসমা। অভিনয়ও সে তেমনি ভাবে চালিয়ে যাচ্ছে, অথচ ফাঁক না থাকা সত্ত্বেও তার অভিনয়টা সকলের মতো বিশ্বাসযোগ্য হচ্ছে না কেবল একজন ব্যক্তির কাছে। সে আসমার শাশুড়ির শিল্পী। এই বুঝি অপছন্দ করার প্রভাব। বাড়ির চৌখাট মানানোর পর থেকে আসমাকে সে বেশ নজরে দেখতে শুরু করেছে। সকাল সন্ধ্যা তার নামে অকারণে গালিগালাজ আর সাপ সাপান্ত সিল হয়ে গেছে ওনার দু ঠোঁটে। এসবও আসমার বিতৃষ্ণা বোধ দিনকে দিন বাড়াচ্ছে বই কমাচ্ছে না। এদিকে রক্ত আর ভালোবাসা এই দুয়ের টান অগ্রাহ্য করা মানুষের পক্ষে বরাবরই দুঃসাধ্য বলার অপেক্ষা রাখে না। আশ্বিনের ক্ষেত্রে সম্পর্কটা দুই রকম দাবিতে ধরা দেয় বলে উপমার প্রতি তার টান অন্য সবার চেয়ে কিঞ্চিত বেশি বলে সে ধারণা করে। এই যে প্রিয় মুখটার এমন রুগ্ন মিয়ে যাওয়া অবস্থা তার দু চোখ সইতে পারছে না। বুকের বাদিকটায় কাটা হয়ে বিঁধে যাচ্ছে, কাউকে বোঝাতে পারছে সে? পারছে না তো। কোনো অমুক টানে বারবার ছুটে যাচ্ছে সে মেয়েটার খোঁজ নেবার জন্য। তার সুস্থতা কামনায় দিন রাত প্রার্থনা নেমে আসছে কণ্ঠ বেয়ে। এই খবর কখনো তাকে প্রেমিক নজরে না দেখা মেয়েটা জানবে? জানবে না নিশ্চয়ই। জানুক তা চায়ও না আশ্বিন। তার ভালোবাসা এখন অন্তরালের হয়ে গেছে, আর অন্তরালের ভালোবাসা বরাবরই সুন্দর। উপমার চেতনা শক্তি তেমন নেই বললেই চলে। মাথার ভেতর কতগুলি হিজেবিজে চিন্তার জট আর কানের ভেতরে বলতা উড়ার বুবু শব্দ ছাড়া কিছু অনুভব করতে পারছে না। একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা এক ঝটকায় সুখী সুন্দর পরিবারের উপর কি করে দুর্যোগের কালো মেঘ নামিয়ে আনতে পারে। অতনুর মার্ডার কেসে ফেসে যাওয়াটাই আর জলজন্ত উদাহরণ। তার অপরাধের পরিধি কিছু কম নয়। শত্রুর হাত থেকে মুক্তি পাওয়া কিংবা শত্রুতার জার ধরে অনেক সময় অনেককে নানাবিধ মিথ্যা মামলায় ফাঁসি দেয়া এক সময়ের তার প্রিয় কাজগুলোর একটি ছিল। কেউ চেষ্টা করে বেরোতে পারলে অধিকাংশই কঠোরতম আইনের শাস্তির ভেতর দিয়ে যেতে হয়েছে। তাদের অনেকের পরিণতি হয়েছে মৃত্যু, কেউ বা জীবনভরের শাস্তি উপহার স্বরূপ নিজ ঝুলিতে পেয়েছে। আচ্ছা, অতনুর মনে কখনো প্রশ্ন জাগেনি লোকগুলোর বিয়োগের পর তাদের পরিবারের কি বেহাল দশা হয়েছে? আপনজন হারিয়ে কি মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে বাকিদের যেতে হয়েছে? নিশ্চয় জাগেনি। দানবদের হৃদয়ে অনুভূতি বলে কোনো শব্দ হয় না, কারণ অনুভূতি থাকলে কেউ দানবে রূপান্তরিত হয় না। ছোটখাটো একটা মিটিং এর মাধ্যমে অতনুর সমস্ত ক্ষমতা রৌনকের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। আজ থেকে রংপুর জেলা শাখার সভাপতি রইসুল ইসলাম রৌনক। কতজন ওকে মেনেছে, কতজন মানেননি সে তর্কে রৌনক অংশ নিয়েও নেয়নি। খুশি ছিটেফুটা অবধি ওর ভেতর কাজ করছে না। করবে কিভাবে? ও তো কাপুরুষ নয়। এভাবে পিঠ পিছিয়ে অতনুকে হারিয়ে দেবার মনোবাসনা কখনোই তো ছিল না ওর মধ্যে। তবে ও খুশি না হলে কি হয়েছে? ওর অনুসারীদের মনে আজ বিশাল আনন্দ। ওদের অন্নদাতা উত্তরোত্তর পদোন্নতি পেয়ে যাচ্ছে, এ তো খুশি হবারই ব্যাপার। লোক সমাজে ভাইয়ের পাশাপাশি ওদের কদরও কি কিছু কম হবে? কিছু মানুষ বরাবরই বাড়তি সম্মান পছন্দ করে। সে সম্মানে ভয় মিশে থাকলেও গৌরবের ছাতি 2 ইঞ্চি বেশি ফুলে ওঠে। কম সময়ে দ্বিতীয় সাফল্যে আজ পুনর্বার সবাই পরিকল্পনা করেছিল মহাভোজের আয়োজন করার। রৌনক অবশ্য বারণ করে দিয়েছে তাদের। কমিটিতে সবাই সমানভাবে ওকে অ্যাকসেপ্ট করেনি। এছাড়াও এসব উদযাপন টাপন করতে গেলে যদি পুলিশের বাঁকা নজর এসে যায়, ওসি রকিবুল তো সুবিধার মানুষ নয়। একবার রৌনকের উপর দৃষ্টি রাখলে ওর অবস্থা অতনুর মতো কিংবা তার চাইতেও শোচনীয় করে দেবে, যা রৌনক মোটেও চায় না। এদিকে ভাইয়ের বারণে মহাভোজ সম্ভব না হলেও নেশা পানির আবদারের কমতি রাখল না ছেলেরা। রৌনক এসব আলোচনায় থেকেও নেই, তাই সেও বিশেষ বারণ করল না। সাথে লিমিটলেস যেন না হয়ে যায় সেই সতর্ক বার্তাও জুড়ে দিল ওর সাথে। এই মুহূর্তে কোনরূপ বিশৃঙ্খলা নেবার মন মানসিকতা ওর নেই। খুব করে মনের উচ্চাটন ভাগ করে নেওয়া মানুষের অভাব বোধ করছে ও। উপমার সাথে চাইলেও এসব বিষয়ে কথা বলা যায় না। আর মিজান, সে আজ আরো একবার শহরের বাইরে কোনো এক গুরুত্বপূর্ণ কাজে তাকে আনিস পাঠিয়েছে তিস্তাচরের দিকে। কখন আসবে ঠিক করে বলা যাচ্ছে না।
দীর্ঘক্ষণ নিজ মনে নিশ্চুপ ক্লাবের সোফাটায় গা এলিয়ে রাখতে রাখতে রনকের মনে হলো এই মুহূর্তে নির্জয় নিরালায় বসে থাকতে পারলে বোধহয় তার ভালো লাগতো। প্রকৃতির সান্নিধ্যে গোপনে সব বিরক্তি বিতৃষ্ণা এলোমেলো হাওয়ায় মিলিয়ে দিয়ে কিছুটা নির্ভর হওয়া যেত। রনক তো বরাবরই মন যেদিকে চায় ছুটে বেরিয়ে যায় টাইপের ছেলে। আজও নিজের ভাবগুড়ে মনটার এলোমেলো ভাবনাকে অগ্রাহ্য করার ইচ্ছে রনকের হলো না। চট করে উঠে দাঁড়িয়ে টি শার্টের উপর ফুল হাতা একটা শার্ট চড়িয়ে হুন্ডার চাবি নিয়ে কাউকে কিছু না বলে এসে বেরিয়ে পড়ল প্রকৃতির সান্নিধ্য খুঁজে নির্ভর হতে। অবিরাম ছুটে চলতে চলতে এক সময় তার গতিপথ বাতলে দিল। সে তো ওই অজানা তেপান্তরের পথে এগোচ্ছে, যেখানে একদিন প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখে কত শত প্রতিজ্ঞা নেওয়া হয়েছিল। পূর্বস্মৃতি স্পষ্ট হয় চোখের পর্দায় ভেসে উঠল। উপমার জন্য মন কেমন করে উঠল রনকের। সেদিনের ওর কান্না মাখা অসহায় দৃষ্টি কল্পনা করে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দিঘির ধারে ওদের স্মৃতি মাখা সে ছাতিম গাছের নিচে বসবে বলে জঙ্গলের পথ ধরল রনক। নিস্তব্ধ পরিবেশ ওর হুন্ডার শব্দ প্রতিধ্বনিত হলে গাছের আড়ালে বাসা বাঁধা নাম না জানা কতগুলি পাখালি নানা ঝাপটাতে ঝাপটাতে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। চারিদিকে নজর বোলাতে বোলাতে হুন্ডার স্পিড কমিয়ে দিল রনক। গন্তব্যে পৌঁছানোর বেশ কিছুটা আগে একদম হুট করে ওর নজর কাড়ল অদূরে অশ্বত্থের গুড়ির পাশে বস্তাবন্দি কিছু একটা পড়ে আছে। ভ্রুকুচকে কিছু না ভেবে হুন্ডা ঘুরিয়ে রনক সোজা উপস্থিত হলো অশ্বত্থের নিচে। কাছে গিয়ে উপস্থিত হলে একটা বিশ্রী রকমের গন্ধ নাকে ভেসে এলো। হাতে বাঁধা রুমাল খুলে নাক চেপে দিয়ে হুন্ডা স্ট্যান্ড করে রনক এগিয়ে গেল বস্তাটার দিকে। অদক্ষ হাতে কোনো রকমে বাঁধা বস্তাটার মুখের কাজটা খুললে দেখতে পেল মানুষের চুল জাতীয় কিছু। বুঝতে অসুবিধা হলো না এটা একটা লাশ, সম্ভবত 2-3 দিন অথবা তার চেয়ে কিছুটা বেশি দিনের অর্ধগলিত লাশ। কে জানে কার পরিবার এমন নৃশংসভাবে খুন হয়েছে। পড়ল তো রনকেরই সামনে। খানিক বিরক্তি কাজ করলেও বেশি কিছু আর না ভেবে দ্রুত হাতে বস্তা সরিয়ে মুখটা উন্মোচন করতে চাইল রনক, এবং বিপত্তিটা বাঁধল ঠিক তখনই। দুঃস্বপ্নে বুঝে ওর কল্পনায় ছিল না এমন শোচনীয় অবস্থায় পড়ে থাকা একটা অজ্ঞাত লাশ আদতে অজ্ঞাত নয়, বরং ওরে চেনা কারোর। আর সেই চেনা ব্যক্তিটার নাম বশির মনসুর, যে সম্পর্কে বকুলের বাবা। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।